বিদ্রোহী কবিতাটা আচ্ছা, বিদ্রোহী বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম, এটা আমরা জানি কোন ছন্দে রচিত, বিষয়বস্তু কি। আসলে বিদ্রোহী কবিতার মূল বিষয়টা আছে, দেখো প্রতিটা নোটের মধ্যে আমি যে কাজটা আসলে করার চেষ্টা করেছি, ওই টপিকের সবচেয়ে জটিল অংশটাই সবার আগে আনা। যেমন বিদ্রোহী কবিতার শব্দার্থ চেনাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তো এই জন্য এখানে সবার আগে শব্দার্থ চিনে তারপর আমরা সামনের দিকে আগাবো। শেষ হয়েছে না? তাহলে মুক্তাকে এখন আমরা নিয়মিত ক্লাসে পাবো, তাই না? মুক্তা তো মনে হয় জানোই, শনি রবি সোম মঙ্গল আমরা টানা 4 দিন ক্লাস করে থাকি, 2 দিন বাংলা ফার্স্ট পেপার, 2 দিন বাংলা সেকেন্ড পেপার। তারপর দেখো এই শব্দার্থগুলোকে হৃদয়গ্রাহী করার জন্য, ভালো করে বোঝার জন্য এই পাশে আমরা ছবি সংযুক্ত করে দিয়েছি। ইন্দ্রাণী সুদ, ভীম, চেঙ্গিস, বিশ্বামিত্র, শিষ্য, ক্ষেপা, দুর্বাসা, পরশুরাম, বলরাম, তারপর হচ্ছে সিংহা, এরপর হচ্ছে অরফিয়াস। ঠিক আছে? তো এই যারা যারা ছিল প্রত্যেকের ছবিগুলো যুক্ত করা আছে। এবার তোমরা বলবা বিদ্রোহী কি তোমাদের বেসিক দরকার, নাকি জাস্ট আমরা এমসিকিউ সিকিউ সমাধান করব সেই দিকে যাওয়া দরকার? আর একটা জিনিস করা হয়েছে, এইটাও তোমাদের এমসিকিউ সিকিউ এগুলোতে সহায়তা করবে, কারণ এই ক্ষেত্রে কবিতার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে উপমার ব্যবহার করেছে, সেই উপমাগুলোকে আমি একটু আলাদা করে দেখিয়েছি। যে প্রাকৃতিক বস্তুর কি কি উপমা দিয়েছে, হিমাদ্রি মানে হিমালয়, সাইক্লোন, ঝড়, বজ্র, দাবানল, বায়ু, রবি, নির্ঝর, হিমাদ্রি। তারপর হচ্ছে বস্তুর দিক থেকে শঙ্খ, মাইন, টর্পেডো, ত্রিশূল। অন্যান্য যেমন অভিশাপ, ওঙ্কার, প্রণবনাথ, হুঙ্কার। অনুভব যেমন মন, ক্রন্দন শ্বাস, হাহুতাশ, ব্যথা, বিষ জ্বালা। চরিত্রগুলোর মধ্যে আছে নটরাজ, ধৈর্যটি, বিশ্বামিত্র, এরপর হচ্ছে ইন্দ্রাণী সুদ, বেদুইন, চেঙ্গিস, খেপা, দুর্বাসা। এগুলো হচ্ছে ব্যক্তি। আর চরিত্র সম্পর্কে যে বাস্তব ব্যক্তি নাই, কিন্তু কাল্পনিক চরিত্র, অরফিয়াস, শ্যাম, বলরাম, ইস্টাফিল, পিনাক, ধর্মরাজ। ঠিক আছে স্যার? কালকে আমি আচ্ছা হ্যাঁ, যৌবনের গানটা বাদ হয়ে গেছে, মানে বাদ বলতে কি, ক্লাসে দেখছো তো একটু নেটে প্রবলেম পড়তেছিল আজকে। নেটের অনেকদেরকে শাসায় টাসে আমরা একটু কিছুটা নেটে ঠিক করেছি। তো এই জন্যই যৌবনের গানটা তাহলে আবার পরে করাবো। হ্যাঁ, যদি এটা পারি বুধবার দিন করাই দিব। শনিবার অনুযায়ী যে শিডিউল রুটিন সেটা ঠিক থাকবে, বুধবার দিন এক্সট্রা একটা দিন, সেই দিন হয়তো যেটা মিসিং গেছে সেটা করাই দিব। আচ্ছা, তারপরে ব্যাখ্যাগুলো আছে। এরপর হচ্ছে আমরা এমসিকিউ সিকিউ সমাধান করব। তাহলে মুক্তা বলতেছে এমসিকিউ সিকিউ সমাধান করতে, কিন্তু হালকা একটা রিভিশন দিয়ে দিতে। তাহলে চলো আমি হালকা একটা রিভিশন দিয়ে দিই। হালকা রিভিশন হয়তো ভালো করে বুঝবে না, কিন্তু রিভিশনটা দিয়ে যাদের একটু পড়া আছে তারা ভালো বুঝবে। তাহলে হালকা একটু রিভিশন দিই। প্রথমে একটু খেয়াল করো, কবিতাটা হচ্ছে বিদ্রোহ। আগে তুমি ধারণ করো, দেখো যখন এই কবিতাটা পড়তে বসবা তখন কি চিন্তা করবা? তখন চিন্তা করবা, চোখ বন্ধ করতে হবে, চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে কল্পনা করবা লেখক এখানে বারবার বারবার আমি বলেছি, আমি ভীম, আমি ভাসমান, আমি মাইন, আমি ধৈর্যটি, আমি দুর্বার, আমি ভেঙে করে সব চুরমার। এইটা মূলত তিনি মোটিভেশন দিয়েছে নিজেকেই। অর্থাৎ তিনি কেমন জানি আমরা, তিনি শত্রুর বুকে, তারপর হচ্ছে জালিমের বুকে তিনি একটা কাঁপন ধরায় দিছে, তিনি একটা ভীতি প্রদর্শন করেছে। এই বলো। অর্থাৎ এই কবিতাটা হচ্ছে শপথের মতন। এখানে আমরা দেখবা তোমাদের কাছে ব্যাখ্যা ট্যাখ্যা আছে, সেখানে বারবার বলছে কবি বলেছেন, কবি বলেছেন, কবি এরকম, কবি, আরে কবির কথা বারবার বলে নাই তো। কবি তো নিজের কথা তো বলে নাই। কবি বলেছেন আমি কবিতা লিখছি না, তুমি পড়ো, এটা তুমি, এই আমিটা হচ্ছে তুমি। অর্থাৎ আমরা যেরকম শপথ পাঠ করি না, আমি শপথ পাঠ করিতেছি যে দেশের সেবায় সর্বদা নিয়োজিত থাকিব, কবিতা একটা শপথের মতন করে পড়বা। লেখক বলেছে বলো বীর, হ্যাঁ বীর, তুমি নিজেকে বলো। উন্নত মম শির, তুমি নিজেকে বলো হ্যাঁ আমার শির উন্নত। শির নেহারি আমার নতর শির ওই শিখরি মাঝে, আমার শিরটা এত উন্নত যে আমার শিরের উচ্চতার কাছে ওই হিমালয়ের উচ্চতাটাও নিচু হয়ে যায়। এবার কি বুঝতে পারলা আমি আসলে কি ইঙ্গিতটা করছি, না কি কি বলতে চাচ্ছে? ও একটা বলি, ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে গ্রুপে, না প্রত্যেককে একটু নক দিও। আমি তো সবার নামটা পড়তেছি, আমি এই জিনিসটা খেয়াল করি। তো ক্লাসের শেষে শেষে ক্লাস শেষ করে করেই তোমরা দ্রুত নক দিয়ে দিবা, কারণ কি পরে যদি কেউ নক দাও স্যার পিডিএফটা, আমি কিন্তু পরে নক দিলে পিডিএফ দিব না। ঠিক আছে? আর দ্বিতীয়, তুমি যাদেরকে মেনশন দিয়েছো, তোমাকে তুমি এই যে কি বলা যায়, মেনশন দেওয়ার কারণে কিংবা তুমি শেয়ার দেওয়ার কারণে তোমাকে যে বন্ধুরা থ্যাংক ইউ জানিয়েছে কিংবা ক্লাস করেছে, তুমি হয়তো পিডিএফকে তাদেরকে দিয়ে দিও। তার মানে হচ্ছে পিডিএফটা অন্য কাউকে দিও না, তোমার কথা যারা শুনেছে, মানে আমার কথা যারা শুনতেছো তাদেরকে আমি দিব, আর তোমার কথা যারা শুনবে তুমি তাদেরকে আবার শেয়ার করে দিও। ঠিক আছে? মাঝখানে অহেতুক যে জিনিসটা কেউ মূল্য দিবে না, দাম দিবে না, শুধুমাত্র একটা পিডিএফ এর জন্য ধন্য ধরে, তাদেরকে তুমিও দিও না, আমিও দিব না। ঠিক আছে? তার মানে এই ক্লাস শেষে শেষে নক দিও, আর শেষ হওয়া মাত্র আমি পিডিএফ গুলো দিয়ে দিব।
ঠিক আছে। আচ্ছা, এখানে সোনিয়া বলছো বুক কিভাবে পাবা? বুক পাওয়ার জন্য হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিতেছি, বা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে নক দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিলেই হয় কুরিয়ারে অথবা হোম ডেলিভারিতে বই চলে যাবে। আচ্ছা, নাম্বারটা দিচ্ছি 0192913042, ঠিক আছে। এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিও। আচ্ছা, তাহলে বই পেয়ে যাবে। আচ্ছা, বই পাইলে পাওয়াটা কি, এখন যদি বই নাও তাহলে কোর্স অ্যাক্সেস ফ্রি পেয়ে যাবা, এটা একটা ভালো দিক। স্যার কালকে যে খেলাটা কথা, হ্যাঁ খেলাটা আজকেও চলবে, আজকেও যে কেউ নিতে পারো। একজনকে 5টা বই দেওয়া হবে, কোন একটা কলেজের নামে, কোন একজন ব্যক্তির নামে, সে তার কলেজে যে কোনো 5 জনকে দিয়ে দিবে। অর্থাৎ তোমার কথা তোমার কলেজের মধ্যে যারা শুনে তুমিও তাদেরকে একই কথা। অর্থাৎ আমি তোমাকে দিবে এই জন্যই যে তুমি কিছু কাউকে এই 10 জন 20 জনকে এই গ্রুপগুলোতে অ্যাড করতে পেরেছো। আবার তোমার কথা শুনে যারা অ্যাড হয়েছে তাদের মধ্যে তুমি লটারির মাধ্যমে হোক, বা যারা বেশি শুনেছে, যারা আরো কাউকে অ্যাড করেছে, তুমি তাদের এরকম 5 জনকে দিয়ে দিও। এটাই, অর্থাৎ এক নামে এক ঠিকানা 5টা বই যাবে। তাহলে এবার দেখো, শুরু থেকে দেখতেছি লেখক তাহলে কি এবার কিন্তু ধরতে পেরেছো মূল কথাটা কি। মূল কথা তুমি নিজে ধারণ করবা, নিজে কল্পনা করবা আমি বীর, আমার শিরচর উন্নত, এরপর অর্থগুলো মিলাও। এখন তোমাকে নিজেকে বীরত্বটা নানা উপমা আকারে লেখক প্রকাশ করেছেন। কি কি উপমা দিয়েছেন? উপমা দিয়েছেন যে শির নেহারি, নেহারি মানে হচ্ছে দেখা যায়, আমার শির দেখা যায়, নত শির ওই সীমা শিখর হিমাদ্রির, ও হিমালয় পর্বত থেকে শিখর থেকে উচ্চতা থেকেও আমার শিরটাকে দেখা যায়। তার মানে আমার শির কত উচ্চত, কত উন্নত, যে ওই হিমালয় থেকেও আমার শিরটাকে দেখা যায়। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, লেখক কি বলেছে? আমি দুর্দম, অর্থাৎ আমাকে দমন করা যায় না, আমি দুর্বিনীত, আমি কারো কাছে বিনয় হই না, মাথা নত করি না, এবং নৃশংস। এখন এখানে মনে হয় তার লেখক মনে অনেক আত্মহংকারে ভুগতেছে, লেখক মনে অনেক অহংকার বোধ করতেছে। প্রশ্ন হচ্ছে না, লেখক অহংকার বোধ করতেছে না। আচ্ছা, খেলাটার নিয়ম হচ্ছে তুমি যাদেরকে মেনশন দিবা, বা ক্লাস শেষে ওদেরকে বলবা যে ক্লাসে আয়, ক্লাসে গিয়ে আমাদের কলেজের নাম আর আমার নামটা মেনশন কর। তাহলে যে কলেজ আর যেই নামটা সবচেয়ে বেশি মেনশন পাবো আমি সেই নামে পাঠাই দিব, এবং সেই কলেজে দেওয়ার জন্য। এরপরে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি নিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই কথাগুলোর মানে কি? এই কথার মানে হচ্ছে লেখক যে বিদ্রোহী, তার বিদ্রোহের ধরন বুঝাচ্ছে। দেখো আমি কিন্তু বিদ্রোহী, আমি নতুবত বিদ্রোহী না, বা আমি লেলা বেলা না। আমি দুর্বার, সব ভেঙে চুরমার করে, আমি কোন নিয়ম শৃঙ্খলা আমাকে আটকাতে পারে না, আমি শুধু সামনের দিকে ধাবমান হই। অর্থাৎ লেখক নিজের আত্মবিশ্বাসকে, নিজের বীরত্বকে এত বড় করে সে ফুটাই তুলতেছে, অর্থাৎ শত্রুর মনে তিনি ভয় দেখাচ্ছেন। এরপরে আমি মানি না কোনো আইন, আরে তুমি আইন বানাও নিজের জন্য, আর আমি সেই আইন মানি না, আমি ভরা তরি করি ভরা ডুবি। আচ্ছা, এক লাইন আছে গুরুত্বপূর্ণ লাইন, এটা অনেকে বুঝতে পারো না। আচ্ছা, তো কবি কেন একটা তরি ভরা থাকে সেটা কেন ডুবাই দিবেন? কবি এত খারাপ কিসের জন্য নজরুল, যে একটা আস্ত সুন্দর ভরা নৌকা আছে তিনি সেটা ডুবাই দিবেন? এইখানে মূল কথা হচ্ছে, দেখো আমি ভরা তরি ভরা করি ভরা ডুবি, এর মানে যে আমাকে তুমি মায়া মহব্বত দেখাও না, যে এত বড় নৌকার মধ্যে কত সম্পদ আছে, আমাকে সম্পদের মোহ দেখাবা, দেখা আটকে রাখবা, এরকম না। এরকম ভরা তরি টবি আমি কত ডুবাই দিতে পারি, আমার বিদ্রোহের ধরনের কাছে কোনো লোভ লালসা কিছুই বাধা হতে পারি না। আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন। তারপর হচ্ছে আমি ধূর্যটি শিবের কথা বলেছে। ধূর্যটি শিবের কথা কেন বলেছে? শিব নাকি অনেক নাচানাচি করেছিল, তখন পৃথিবীর একটা তাণ্ডব সৃষ্টি হয়েছিল। লেখক তার বিদ্রোহকে সে তাণ্ডবের সাথে, সে নাচের সাথে তুলনা দিয়েছে। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, দেখো অকাল বৈশাখ মাসের গাছগুলো যে এরকম আর এরকম করে, দেখলে মনে হয় কি মাথার চুলগুলো এদিক সেদিক করতেছে। এই জন্য সে লেখক তুলনা দিয়েছে, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, বৈশাখ মাসের এলোমেলো চুল। আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। সুত মানে কি? সুত মানে হচ্ছে পুত, ঠিক আছে? আমরা অনেক সময় বলি না বান্দির পুত, তো এটা হচ্ছে দেখো সেখান থেকে আসছে সুত। সুত মানে হচ্ছে পুত্র, ঠিক আছে? তাহলে আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি আমি ধ্বংস। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, হ্যাঁ, কে আসছে এখানে? আহমেদ রাজু। আচ্ছা, ওকে নিলয়, থ্যাংক ইউ। আমি চির উন্নত মমশির, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান। আচ্ছা, এখানে খেয়াল করো, সৃষ্টির সাথে লোকালয় মিল আছে। কারণ লোকালয় নতুন নতুন মানুষ, নতুন নতুন ঘর দোকানপাট আর অনেক কিছুর সৃষ্টি হয়। আর আমি ধ্বংস হচ্ছে শ্মশান, মানুষ ধ্বংস হয়ে গেলে, মারা গেলেই শ্মশানে যায়। আমি অবসান নিশাবসান, অর্থাৎ
আমি শেষ, আমাকে শেষ দেখায়ও না, অর্থাৎ আমি শুরু আমি শেষ। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণীকে, ইন্দ্রাণী হচ্ছে সূর্য, তার পুত্র, অর্থাৎ আমি সূর্যের পুত্র। ইন্দ্রাণী সুত হচ্ছে সূর্যের যে পুত্র, তার নাম হচ্ছে জয়ন্ত। হ্যাঁ, ওই নাকি অনেক ভয়ঙ্কর কিছু করেছিল। হাতে চাঁদ ভালে সূর্য, আমার হাতে হচ্ছে কি চাঁদ, আর কপালের মধ্যে হচ্ছে সূর্য। আমি তোমাদের যে ইন্দ্রাণী সুতের ছবি দেখাইলে হয়তো বুঝতে পারতা, ইন্দ্রাণী সুতের এরকম হাতে চাঁদ আর কপালের মধ্যে সূর্য আঁকা। আচ্ছা, না গতকালকে ক্লাসটা হয়নি, গতকাল ক্লাসটা আমরা চেষ্টা করবো যত সম্ভব বুধবার দিন আবার নেওয়া, তাহলে যৌবনের গানটা শেষ হয়ে যাবে। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার সারেরা কই না কারো কুর্নিশ। অর্থাৎ বেদুইনরা যেরকম যাযাবর, বেদুইনরা যেরকম নিজেদের ছাড়া অন্য কাউকে মানে না, তারপর চেঙ্গিস যে অনেক অনেক মানুষ হত্যা করেছে, কিংবা এত বড় দুর্বার, সে কোনো মানুষের কোন রকম বাধা বিপত্তি কিছু মানতে চায়নি, সে যা মঞ্চে সেটা করেই ছেড়েছে। এটাই বুঝেছে আমি সেই বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কারে কুর্নিশ। কুর্নিশ মানে মাথা নত করা, অর্থাৎ আমি করি না, তবে করি শুধু নিজেকে, আর কাউকে কিন্তু আমি করি না। এরপরে হচ্ছে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্তাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। তোমরা তোমাদের যে গান টান শুনো, সেই গানের তালিকার মধ্যে এই কবিতাটাও রাখবা, ঠিক আছে? মাঝে মাঝে যখন এই কবিতাটা শুনবা, বিশেষ করে সকালবেলা কেমন জানি ঝিমঝিম ভাব আসতেছে, স্কুলে যেতে মন চাচ্ছে, কলেজে যেতে মন চাচ্ছে না, মোটিভেশন আসতেছে না, তখন এই কবিতাটা শুনবা যে আমি এই, আমি সেই, আমি এই, সুতরাং আমি পারবো, আমাকে পারতেই হবে। কলেজে যেইখান থেকে এক কথা হচ্ছে, তুমি যদি জয়যুক্ত হও, তোমার কলেজের স্টুডেন্ট যদি তোমাকে জয়যুক্ত করাতে পারে, তাহলে তুমি পাবা। তোমার নামের জায়গায় তোমার কলেজে যদি অন্য কারো প্রভাব থাকে, যে না ওর স্যার, ওর আরো স্টুডেন্ট বেশি বা ওর আরো বন্ধু বান্ধব বেশি, ওকে বলো, ওকে পাঠাই দিই, তুমি হচ্ছে ওর থেকে একটা বই নিয়ে নিও, এটাও করতে পারো। অর্থাৎ কোনো একটা নামে পাঠাই দিব, যেই নাম আর কলেজের নাম বেশি আসবে, ঠিক আছে? তারপরে আসো, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। আচ্ছা, ডমরু ত্রিশূল কি? যে পিনাক পানি হচ্ছে শিবের হাতের এক ধরনের ডুমডুম ডুগডুগি বাজে সেটাই, এবং ধর্মরাজের দণ্ড। আমি চক্র মহাশঙ্খ, ওই হাতের মধ্যে একটা চক্রাকার যেটা থাকে, এবং বাঁশির মতো যে শঙ্খটা বাজায় সেটা বুঝিয়েছে। আমি বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিয়ে বিশ্ব, আমি পৃথিবীকে পুড়ায় ফেলতে পারি, আগুন জ্বালায় দিব, হ্যাঁ, আমাকে চেতাইলে, এরকম কিছু বোঝাচ্ছে। আমি উম্মন্মান উদাসীন, আমি বিধবার বুকে কন্দন শ্বাস, হা হুতাশ, আমি হুতাশীর। হ্যাঁ, তারপর আমি অপমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি অপমানিতের মরম বেদনা, অর্থাৎ যারা অপমানিত হয়েছে, আমি তাদের মনের নরম বেদনা। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগানি বেনুবিনে গান গাওয়া। আমি আকুল নিদাক তিয়াস, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি ওরফিয়াসের বাঁশরি, সিন্ধু উতলা ঘুম ঘুম, চুমুদে করি বিশ্ব নিখিল নিঝুম। অর্থাৎ আমি এত ভয়ঙ্কর যে আমি চুমু দিয়ে কি করতে পারি, পুরো বিশ্বকে ঘুম পাড়ায় দিতে পারি। এবং মম বাঁশুরির তানে পাশুরি, একটা লাইন আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক সময় বুঝতে পারো না। বাঁশুরির তানে পাশুরি, এটা মানে কি? পাশুরি মানে হচ্ছে স্মৃতিশক্তি হারায় ফেলা, ঠিক আছে? আর বাঁশুরির টানে, বাঁশুরি মানে হচ্ছে, অর্থাৎ বাঁশির সুরে, বাঁশির সুরে কি হয়ে যায়, আমি স্মৃতিশক্তি হারাই ফেলি। এবং আমি শ্যামের হাতের বাঁশুরি, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, নিবে নিবে যায় কাঁপিয়া। এটা মানে কি? আমি রুশে উঠে যাবে মহাকাশ ছাপিয়া, সাত আসমান নরক এবং হাবিয়া দোজক নিবে নিবে কাঁপিয়া। অর্থাৎ আমি এত ভয়ঙ্কর, আমি যখন ছুটে চলি, একটা যখন তুমি মনে করো দৌড় দাও বা কিছুটা দৌড় দেয়, সেই সময় দেখবে একটা বাতাসার সৃষ্টি হয় কিন্তু। হ্যাঁ, তো বলতেছে আমি যখন ছুটে চলি, তখন সেই ছুটে চলার বাতাসে হাবিয়া দোজক এরকম নিবে নিবে যায় কাঁপিয়া। তারপরে আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষিপ্ত করিও বিশ্ব। অর্থাৎ পরশুরাম এরকম যত জাতপাত আছে সব ধ্বংস করে ফেলেছে। নিক্ষত্রিয়টা কি জিনিস? হিন্দুদের মধ্যে 4টা জাত আছে, ঠিক আছে? আচ্ছা, হিন্দুদের মধ্যে জাত আছে কটা? 4টা। তো সেই 4টা জাতের মধ্যে লেখক বলতেছে যে আমি সেই জাতপাত সব কি বিশ্ব, মানে অর্থাৎ আমি বিশ্বকে নিক্ষত্রিয় করব। নিক্ষত্রিয় যারা, তারা মূলত যোদ্ধা টাইপের হয়, অর্থাৎ পৃথিবীর মধ্যে কোনো যুদ্ধ টুদ্ধ আমি আর রাখবো না।
আচ্ছা, ওকে, যারা ক্লাস করছে তারা একটু দেখো তো কোনো সমস্যা হচ্ছে কিনা। এরপরে বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের কন্দ্রন রোল, আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান, ভীম রণভূমে রণিবে না। আচ্ছা, এই একটা লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটি হচ্ছে ফিনিশিং লাইন। আমরা এই ফিনিশিং এর পরেই চলে যাব হচ্ছে এমসিকিউ সমাধানে। তাহলে ফিনিশিংটা কি বলতেছে, আমি বলতে মহাবিদ্রোহ রণক্লান্ত, আমি বিদ্রোহ করতে করতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু আমি শান্ত হব না। কেন? কারণ আমি এই বিদ্রোহ ঘোষণা করেছি অত্যাচারীদের জন্য, যারা জালেম, তাদেরকে শায়েস্তা করার জন্য আমার এই বিদ্রোহ। তার মানে আমার এই বিদ্রোহ চলতেই থাকবে যতদিন না উৎপীড়িতের, যারা অত্যাচারের শিকার, যারা হচ্ছে কষ্টের শিকার, যারা হচ্ছে মানে মজলুম, যাদের উপর জুলুম করা হয়েছে, ওই লোকদের কান্না যতদিন না থাকবে, তাদের কান্নার রোলে আকাশ বাতাস আর ধ্বনিত হবে না, তারা আর হাজারি করবে না, আমি সেই দিন শান্ত হব। অত্যাচারীর খড়গ কৃপান, ভীম রণভূমি রণিবে না। অর্থাৎ অত্যাচারীর যে অস্ত্র, সেটা অত্যাচারিতের উপর আর প্রভাব হবে না। এরপর হচ্ছে ভীম, ওই যে যোদ্ধা, ভীম কি করবে না, আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে না। অর্থাৎ ভীম যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ না করে, মানেটা কি? অর্থাৎ ভীম যুদ্ধ করতেছে না, তার মানে পৃথিবীর মধ্যে আর কোনো অশান্তি নেই, এরকম একটা জিনিস বুঝাইতেছে। বিদ্রোহের রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এই যে আমি এত বিদ্রোহ হইলাম, আমি এত দ্রোহের আগুন ছড়িয়ে দিলাম, এই জন্যই, ঠিক আছে, আমি সেই দিন শান্ত হব। আমি চির বিদ্রোহী রণবীর, চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছে এক উন্নত শির, পুরো বিশ্বকে ছাড়িয়ে আমার মাথাটাকে আমি উন্নত করেছি, আমি এমনই এক বিদ্রোহী। ঠিক আছে, তাহলে কোনো যদি লাইন থাকে যে স্যার ওই লাইনটা একটু স্পেসিফিক আলোচনা করেন, সেটা আমি করব। আমি এখন সরাসরি চলে যাব হচ্ছে তোমার এমসিকিউতে। আচ্ছা, এমসিকিউ যাওয়ার আগে আমি শব্দার্থের মধ্যে কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করি, যেগুলো আসলে একটু কনফিউশন লাগে, একটু মনে থাকতে চায় না জিনিসটা আসলে কে কি। প্রথমে আসি নেহারি। নেহারি শুনলে পরে কিছু খাইতে মন চায়, যে রুটি দিয়ে খাই, আসলে এটা নেহারি না, এটা একটা ফার্সি শব্দ, অর্থ হচ্ছে দেখা, প্রত্যক্ষ করা। অর্থাৎ শির নেহারি আমার নত শির, ওই শিখর হিমাদ্রির, অর্থাৎ ওই হিমাদ্রির পর হিমালয় পর্বতের চূড়া থেকে আমার শিরটাকে দেখা যায়। আর্টসের ক্লাসগুলো কবে, আচ্ছা আর্টসের ক্লাসগুলো, এটা কে, ঝিনুক, এই বাংলার আসলে বইটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, এইটা করে আমরা কুলে উঠতে পারতেছি না। ঠিক আছে, এই জন্য যে আমরা ওই আর্টসের ক্লাসগুলো শুরু করতে পারতেছি না। এই বাংলার কাজটা প্রায় গুছিয়ে আসছে, যেমন বাংলা সেকেন্ড পেপারের কাজ, তো এই তো ধরো আগামীকালকে হয়তো মোড়ক উন্মোচন হবে। ফার্স্ট পেপারের কাজ এরকম এক সপ্তাহ খানিক লাগবে, এই তো, তারপর আমরা আর্টসের ক্লাস কোর্সগুলো শুরু করব। হ্যাঁ, তাহলে নেহারি মানে আমরা বুঝতে পেরেছি মহাপলয় চিহ্ন নটরাজ। নটরাজ হচ্ছে এই যে শিব, নট মানে হচ্ছে নাচানাচি করা। ঠিক আছে, আমরা একটা দেখবা গালি বলি, কিংবা এই যে ধরো কি বলবো, মানে এই যে নর্তকী, কিংবা ধরো এই যে নটি, এই যে শব্দটা, এটা কিন্তু একসময় কেন, একসময় তারা নাচানাচি করতো, অর্থাৎ যারা নাচে তাদেরকে এটা বলা হয়। তো দেখো নট থেকে কিন্তু শব্দটা আসছে। আমরা যে নাটক শব্দ বলি না, কেন শব্দ নাটক কেন বলে? নাটক মানে হচ্ছে যেটা স্থির চিত্র না, যেটা নড়াচড়া করে, তার মানে নট শব্দ মানে হচ্ছে নড়াচড়া করা, বাংলা শব্দ অর্থ যদি দাঁড়ায়। তো নটরাজ অর্থাৎ নাচের রাজা। শিব একবার ব্যাপক নাচানাচি করেছিল, মহাদেব কি একবার নাচছিল, যার কারণে কি ভয়ঙ্কর নৃত্য, পৃথিবীর মধ্যে অনেক ভয়ঙ্কর আবহাওয়ার সৃষ্টি হয়েছিল, সেখানে বলেছে। তারপর টর্পেডো, টর্পেডো কিন্তু অনেকে বলে এক ধরনের অস্ত্র না, টর্পেডো কোনো অস্ত্র না। টর্পেডো হচ্ছে অনেকে বলে ডুবোজাহাজ, না ডুবোজাহাজ না, ডুবোজাহাজ থেকে এক ধরনের অস্ত্র ছাড়ে, সেটা হচ্ছে টর্পেডো। আচ্ছা, মেসেঞ্জার, ফেসবুকে শেয়ার, ও শেয়ার দেন নাকি শেয়ার ডান? তোমরা একটা শেয়ার দাও, আমি আসলে শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিয়েছি, বাকিটা তোমরা শেয়ার দাও। এরপর ধৈর্যটি, ধৈর্যটি হচ্ছে শিব এবং জটাধারী শিবের, যেহেতু ধৈর্যটি বলছে কেন, তার চুলগুলো বা এরকম ধুমার মতন বা ধৈর্যটির মতন এরকম বিস্তৃত ছিল, এই জন্য এটা বলা হয়েছে। এরপর ইন্দ্রাণী সুত, এটার মনে রাখো, ইন্দ্রাণী সুত হচ্ছে ইন্দ্রাণী বা শচী, তার পুত্র নাম হচ্ছে জয়ন্ত। তার মানে এই যে ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্রাণী, ওর পুত্র হচ্ছে জয়ন্ত। এরপর চেঙ্গিস হচ্ছে, চেঙ্গিস এটা আজ থেকে 1162 থেকে 1227, তার মানে আজ থেকে 1000 বছর আগে, মঙ্গল জাতীয় অন্যতম যোদ্ধা এবং সামরিক নেতা। এই বেটা, এই যে মঙ্গল যোদ্ধা, এই মনে করো অনেক পৃথিবীর মধ্যে ধ্বংসলীলা চালিয়েছে। তারপরে যদি দেখি দুর্বাসা, দুর্বাসাটাকে, দুর্বাসা হচ্ছে এই যে এই ব্যক্তি, এই হচ্ছে খালি খেপা যায়, রাগ করে, তার রাগে অনেক নাকি ঝলসে টলসে পুড়ে যায়, এই কথাটাই ইঙ্গিত করেছে। তারপর হচ্ছে ওরফিয়াস,
অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো ও মিউস ক্যারোপির পুত্র অরফিয়াস ছিলেন মহান কবি ও শিল্পী। তবে মতান্তরে ইনি থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান, ইনি যন্ত্রসঙ্গীতে। আচ্ছা, আজকে 5টা বই হয়তো কেউ দিয়ে দিব। আগামীকালকের বিষয় ক্লাসের আগেই তোমরা একটু প্রিপারেশন নিয়ে রাখবা, তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানায় রাখবা যে ক্লাসে যাতে তোমার নামটা আর কলেজের নামটা মেনশন করে। ঠিক আছে? তাহলে আজকে যে যুক্ত হবে তাকে তো ইমিডিয়েট দিয়ে দিব, আর আগামীকালকে ক্লাসে যারা হবে আগামীকালকে দিব। এরকম করে 3 দিনই যে ক্লাসে, প্রতি ক্লাসে 5টা করে বই। এরপর হচ্ছে পাশুরি মানে হচ্ছে ভুলে যাই। হাবিয়া দোজক, দোজকের প্রায় 7টা স্তর আছে, সর্বশেষ স্তরটাকে হাবিয়া দোজক বলে। করতেছি। আচ্ছা, ঝিনুক আজকে ফার্স্ট ক্লাস করতেছি। গদ্য পার্ট শেষ কি নাকি? ও আচ্ছা, না, আমাদের এই ক্লাসটা হচ্ছে একদিন গদ্য একদিন পদ্য হয়, তাহলে তোমাদের 12টা গদ্য 12টা পদ্য আছে। এইভাবে করে তাহলে 12টা যদি হয় তাহলে 12 সপ্তাহ, এবং দ্বিতীয় হচ্ছে নাটক উপন্যাস, তাহলে 13 প্লাস 14 সপ্তাহ, তাহলে আমাদের লাইভ চলবে 14 সপ্তাহ। এখন বিষয় হচ্ছে কয় সপ্তাহ ধরে চলেছে? এখন চলেছে হচ্ছে মাত্র 3 সপ্তাহ, সেটা 4র্থ সপ্তাহে পড়েছে। বুঝতে পেরেছো? তার মানে তোমার এখনো বইয়ের অর্ধেকের বেশি বাকি আছে, এবং এই পূর্ণ যে কোর্স এ পুরোটাই থাকবে ফ্রি। স্যার, সেকেন্ড পেপার পড়তে ভালো লাগে? হ্যাঁ, সেকেন্ড পেপার পড়তে ভালো লাগে, কারণ হচ্ছে ওটাকে প্র্যাকটিস করা যায়। ঠিক আছে, তাহলে আমরা শব্দগুলো প্রায় দেখলাম, আরো যদি প্রয়োজন পড়ে আমরা দেখবো। এবং এখানে মনে রাখো, তোমাদের যে বাতাসগুলো আছে না, মলয় অনিল, উত্তর বায়ু, পূরবী হাওয়া, লেখক বাতাসকে 3 ভাগে ভাগ করেছে। অর্থাৎ যা কিছু আছে সবগুলো আমরা এখনকার নোট করেছি। আমরা এখন এমসিকিউ মিলাবো। এই কবিতাটা মোটামুটি তোমরা এখন এমসিকিউতেই করেই দেখাও যে কার কেমন প্রিপারেশন, কে কেমন জানো। হ্যাঁ, শুরু করে দিই। বেসিক আলোচনা করতে বলেছো, বেসিক করেছি। এবার ওকে, তনুশ্রী বৈরাগী। তনুশ্রীকে তো অনেকদিন পরে দেখলাম। তনুশ্রীর মাঝখানে তো উধাও হয়ে গেছিলাম, নাকি ছিলাই না? যাক, অনেকদিন পরে দেখলাম। হয়তো তাহলে যে পুরাতন স্টুডেন্টরা ফিরে আসতেছো। ওকে, তাহলে তনুশ্রী জানো, তোমাদের 26 ব্যাচদের জন্য বা 27 ব্যাচ, 2টা ব্যাচের জন্যই বাংলা একদম পূর্ণাঙ্গ ফ্রি কোর্স। হ্যাঁ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই একদম পূর্ণ ফ্রি করে দেওয়া হবে। তবে কোর্স কিন্তু লাইভটা থাকবে শুধু ফ্রি। লাইভটাকে আবার যখন সিক্রেট গ্রুপে যে আপলোড দেওয়া হবে, সেই গ্রুপটা হচ্ছে পেইড। সেটা আসলে পেইডও না, বই কিনলে সেই গ্রুপটাতে অ্যাক্সেস দিয়ে দিব, এটাই। ওকে জিনুক, থ্যাংক ইউ। হ্যাঁ, শুরু করো। উত্তর, বাংলা জাতীয় কবি কে? বাংলা জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল। এটা পারবা। কত সালে কাজী নজরুল ইসলামের সপরিবারে বাংলাদেশ আনা হয়? সপরিবার কত সালে? কত সালে? এটা পারবা? আচ্ছা, এটা মনে রাখো, 1971 আমাদের স্বাধীন হয়েছে, 71-এর না। 72-এ হচ্ছে বঙ্গবন্ধু আসার পরে, ঠিক আছে, কাজী নজরুল ইসলামকে কি করা হয়েছে? সপরিবারে বাংলাদেশে আনা হয়েছে। এটা উত্তর করো। 2-এর বি। হ্যাঁ, 72 সালে, অর্থাৎ 71-এ আমার স্বাধীন হই, আর 72-এই কাজী নজরুল বা বঙ্গবন্ধু কাজী নজরুলকে কোথাকে এই নিয়ে আসছে, অর্থাৎ এই যে কি বলা, কলকাতা থেকে নিয়ে আসছে। এবার অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থ, এটা পেরেছে অগ্নিবীণা 1972। আচ্ছা, এ ক খ 1 2 নাম্বার দিয়ে দাও, তাহলে বেশি ভালো হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? এখানে কে? নুসরাত জাহান মিম। নুসরাত জাহানকে, আচ্ছা দেখ, পুরাতন স্টুডেন্ট হলে একটু পরিচয় দিও যাতে চিনতে পারি, কারণ অনেককে চিনি, যেমন তনুশ্রী বৈরাগীকে চিনতে পেরেছি, অনেকে আবার চিনতে পারিনি। মার্জিয়া, মুস্কান, ফারহা। আচ্ছা, হ্যাঁ, 4-এর 4 চলে গেছে, 4-এর 3-এ কি দিয়েছো? 3-এর খ দিয়েছো। হ্যাঁ, 1922 সাল। একটু মনে রেখো। দেখো, বিদ্রোহী কবিতা কিন্তু লেখা হয়েছে 21 সালে, কিন্তু বই আকারে যে প্রকাশিত হয় এটা 22 সালে। তারপর কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন, এই যে দেখছো অতমির দাগ টিক করে গেছে, সেটা হচ্ছে 1899। আচ্ছা, 1899 কেন? 1899 কাজী নজরুল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1899। তাহলে 1899-এ কিন্তু আরো কয়েকজন লেখকের জন্ম আছে। কি? জীবনানন্দ দাশ, যে তোমাদের সুচেতনা কবিতাটি লিখেছেন। তারপরে আছে হচ্ছে ওই সিমোর দাও তো। তারপরে আছে হচ্ছে, না না, ওই যে পাঁচের গাজীর জন্মস্থান কোথায়? ভারতের পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, হুগলি, আসাম, এই যে পশ্চিমবঙ্গ। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান? কত বছর বয়সে? 6 7 10 10 না 8 বছর বয়সে বোধ হয়, দেখো তো।
হ্যাঁ, 6-এর উত্তর দিয়েছো খ, হ্যাঁ 8 বছরই, ঠিক আছে। কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন? কবির পিতার মৃত্যু হওয়ায়, কবির মাতার মৃত্যু হওয়ায়, কবির জমি জমা না থাকে, কবির বেকার থাকে। আচ্ছা, কবির পিতার মৃত্যু হওয়ায়, অর্থাৎ পরিবারের যে দায়িত্ববান সে না থাকা কবিকে চরম দারিদ্র্যে পতিত হতে হয়। অনেক দারিদ্র্যের মধ্যে তিনি আসলে বসবাস করেছেন, জীবনটা তার পার করেছেন। তারপরে আসো কবির কবির হ্যাঁ পিতার মৃত্যুতে। 8, কবি কখন নিম্ন প্রাইমারি পাশ করেন? কখন নিম্ন প্রাইমারি পাশ করেন? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট না, নিম্ন প্রাইমারি পাশ করেন, কারণ নিয়মিত যদি 1899 জন্ম, এটা বাদ, 1200 তো বাদ, 1300 বাদ, এটা কেমন প্রশ্ন হইলো? 1861 তো রবীন্দ্রনাথের জন্ম। ঠিক আছে, না এটা তাহলে প্রশ্ন বেশি ভালো হয়নি, নিশ্চয় কোনো একটা জায়গায় ভুল হয়েছে। প্রাইমারি পাস করেন যত সম্ভব এই 1813 হবে, 1809 হবে। ওকে, 9 নম্বর, কাজী নজরুল ইসলাম কোথায় শিক্ষকতা করেন? তিনি শিক্ষকতা করেন হচ্ছে গ্রামের মক্তবে। দেখছো, তার মানে তিনি হুজুর ছিলেন, মসজিদে আজানও দিয়েছেন, অর্থাৎ কিছু বাদ নাই, তিনি সবই জানতেন। মানে জীবনের এত ঘাই খেয়েছেন, এই জন্য দেখো তার লেখার স্টাইল আর রবীন্দ্রনাথের লেখার স্টাইল কিন্তু পুরো আলাদা। রবীন্দ্রনাথ ছিলেন এলিট শ্রেণী, বড়লোক জমিদার শ্রেণীর, সুতরাং তার লেখাটাও একটু জমিদারি ভাবের মধ্যে হয়েছে। নজরুল নিজে দরিদ্র থাকার কারণে তার লেখাগুলো একটু দারিদ্রতায় এসেছে। 12 বছর বয়সে কবি কোথায় যোগ দেন? 12 বছর বয়সে কবি যোগ দেন হচ্ছে লেটোর দলে। তারপরে লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কি রচনা করেন? দলের জন্য রচনা করেন হচ্ছে পালা গান। কারণ লেটোর দল এই কাজটাই করতো, তোমরা বুঝো। এখন যেমন আমরা কনসার্ট করে বেড়াই না, তখনকার দিনে এই বিষয়টা ছিল যে কি করতো, গিয়ে গিয়ে কনসার্ট করতো। অর্থাৎ এই লেটোর দলরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তারা হচ্ছে এরকম যাত্রার মতন করে গল্প করতো। তখনকার দিনে এই বিষয়টা ছিল যে কি করতো, গিয়ে গিয়ে কনসার্ট করতো। অর্থাৎ এই লেটোর দলরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তারা হচ্ছে এরকম যাত্রার মতন করে গল্প করতো। ওকে, তারপরে কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়? লেটোর দলে। এরকমই তোমরাও কোনো না কোনো সৃষ্টিশীল দলের সাথে যুক্ত হবা, দেখবা আস্তে আস্তে তোমার মধ্যেও সেই পরিবর্তনগুলো আসতে শুরু করেছে। হ্যাঁ, তুমিও তাদের প্রভাবে সৃষ্টিশীল মানে হচ্ছ, এই জিনিসটাও লক্ষ্য রাখবা। অর্থাৎ এই জন্য মনে করো বন্ধু নির্বাচন এইভাবে করবা যে নিজে ভালো, যে ওরা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, দেখবা কিছু বন্ধুর সাথে তুমি থাকলে আনন্দ পাবা, ওরাও ফাত্তামি ফাইজলামি কিংবা আনন্দদায়ক কিছু করবে। আর কিছু বন্ধুর সাথে তুমি থাকলে তোমার জীবনটা আরো উন্নত হবে, কারণ ওরাও সিরিয়াস, ওরাও জীবন ভালো কিছু করতে চায়, তো তোমাকে সেদিকে নিয়ে যাবে। আসলে সংঘ দোষটা অনেক বিষয়, যেমন কিছু বন্ধু যদি থাকে গেম খেলে, তুমি তাদের সাথে যুক্ত হইলে তোমাকে সেটা খেলতে হবে, এরকম করেই ধ্বংস কিন্তু হয়ে যায়। স্যার আমাদের সবাইকে নিয়ে একটা ফেসবুক গ্রুপ খুলে ভালো হতো। ফেসবুক গ্রুপ না তো হোয়াটসঅ্যাপ গ্রুপই আছে। ফেসবুক গ্রুপ তোমরা কি একটা খুলে দরকার আমাকে অ্যাডমিন দিয়ে রাখো। তারপর আস্তে আস্তে তোমরা এই ক্লাসের উপলক্ষে করে যে বাংলা ক্লাস, সেটা অ্যাডমিন যুক্ত করে ফেলো। দরকার হলে সেই গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি যে কলেজের যে স্টুডেন্ট সবচেয়ে বেশি থাকবে, সেই কলেজের আমি তাহলে 5টা বই পাঠিয়ে দিলাম। স্যার এখান থেকে সবগুলো কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এখান থেকে সবগুলো গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমসিকিউ গাইডের মতন সব নেই বাছাই করে নিছি, সুতরাং এখানে গুরুত্বপূর্ণ। নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন? কোন যুদ্ধের সময়? প্রথম বিশ্বযুদ্ধের সময়। ঠিক আছে, একটু কনফিউশন তোমরা হয়ে যাবা, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়। ওই যেটা 1914 সালে যে যুদ্ধটা হয়েছিল, 1914 থেকে 18, তো তিনি 17 সালে মাত্র 1 বছর আগে কি হয়, প্রথম বিশ্বযুদ্ধে যুক্ত হন। তার মানে দেখো তিনি সেনাবাহিনীতে যুক্ত হন, আর এই সেনাবাহিনীতে যুক্ত হওয়ার কারণে তার মধ্যে একটা বিদ্রোহী ভাব আসে। এরপর আসো, কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনের সৈনিক হিসাবে যোগদান করেন? এই যে মাত্র বলতে বলতেই চলে আসছে 1917-তে। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় কততে? 1919 তো হবেই না, এই তো মনে হয় 20 হবে বা 17ই হবে, দুইটার একটা। আচ্ছা, এটার উত্তরটা দেখো, কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? আমার মনে হয় 17তে।
ও 20-এ, হ্যাঁ ঠিক আছে। কারণ যুদ্ধ শেষ হয় 18-তে, 18 যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এটা ভেঙে দেওয়া হচ্ছে। বাঙালি পল্টন বুঝো? আসলে পল্টন না, শব্দটা হবে প্লাটন। সৈনিক যেরকম প্লাটন প্লাটন করে করে, আমাদের যেমন সবকিছু একটা পরিমাপ থাকে, বিদ্যুৎ ইউনিট, তরল জিনিস হচ্ছে লিটার, তারপরে ভারী বস্তু হচ্ছে কেজিতে। ওকে, না এরকম থাকে বন্ধুদের মধ্যে, এরকম পড়ায়, এরকম বন্ধু থাকে। আলহামদুলিল্লাহ, আমিও যখন কলেজে ছিলাম তখন আমি আমার ফ্রেন্ডদেরকে পড়াতাম, একেবারে লিটারেলি পড়াতাম, একেবারে সুন্দর করে গোল করে সবাইকে। মানে আমার কাছে শুধু এমনি না, টুকটাক পড়তো না, ব্যাচ করে পড়তো। ঠিক আছে, একদিন ক্লাসের মধ্যেই তোমাদের সেই ছবি আমি শেয়ার করবো, কিংবা প্রতি বছরই আমি সেই ছবি শেয়ার করি। ওই যে ওই সময় যে ছবি তুলছিলাম ওইটা প্রত্যেক শেয়ার করে ওদেরও মনে করে দিই, সেই বন্ধুরা সেখানে একটু সাক্ষ্য টাক্ষ্য দেয়, যাতে তোমরা বুঝতে পারো না ঠিকই স্যার সে কি বলতেছে, সত্যই বলতেছে। আচ্ছা, কত সালে, আচ্ছা এবার আসে, বাঙালি পল্টনের সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উন্নতি হন? তিনি তেমন কোনো পদোন্নতি হতে পারেন নাই, তিনি হাবিলদার, ঠিক আছে, হাবিলদার পদোন্নতি হন। আচ্ছা, প্রশ্ন করছে মুক্তা, এই যে মুক্তা মাঝখান থেকে এলোমেলো প্রশ্ন করে। রেনকোটটা পরায়েন, অনেক ভালো। রেনকোটটা এখন না তো, রেনকোটটা সিরিয়াল অনুযায়ী যখন আসবে তখন আমরা রেনকোট পরাবো। আমাদের এখন একটা করে গদ্য, একটা করে পদ্য, একটা করে গদ্য, একটা করে পদ্য করে আলোচনা করতেছি। তো সুতরাং এইভাবে করতে হতে, যখন রেইনকোটের সিরিয়াল আসবে তখন আমরা রেইনকোটও পরবো। অনেকগুলো আমরা শেষ করলাম, হ্যাঁ আরো গুলো শেষ করো, পড়ো। বাঙালি পল্টন। আর একটা জিনিস আজকে যেটা পড়তেছে, এটা পড়ে কিন্তু দুইটা কাজে লাগতেছে। একটা তোমার বিদ্রোহীর জন্য কাজে লাগতেছে, আর একটা হচ্ছে যৌবনের গান, সেটাও কিন্তু কাজে লাগতেছে। কারণ এই প্রশ্নটা দুইটার জন্যই তো কমন, কাজী নজরুল তো দুইটার জন্যই কমন। বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল কোথায় আসে? নজরুল আসেন হচ্ছে ঢাকায়। ঢাকায় না, ঢাকায় না, ঢাকায় আসেন কলকাতার একটা কি বাড়ি ছিল, সে বাড়িতে। নাকি ঢাকার কোন স্টেট, মুজাফফর, মানে একটা প্রকাশনার কোন একটা বাড়িতে আসেন। আচ্ছা, এটা আমি দেখতেছি। আচ্ছা, হ্যাঁ ওকে। তারপরে কখন কাজী নজরুল ইসলাম হ্যাঁ তাহলে কলকাতায় হবে, ঢাকায় না, কলকাতায় হবে। কারণ তিনি তো বাংলাদেশে বা ঢাকায় তো আসছেন তো, মানে স্বাধীনতার পরে 71। আচ্ছা হ্যাঁ, একটু বলি, দেখো বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পরে তখন তার বয়স প্রায় হচ্ছে 21-22। সেই সময় তিনি একটা বন্ধুর মুজাফফর বা প্রকাশনী আছে এমন একটা বন্ধুর বাসায় উঠে। আর ওই বাসায় উঠার কারণেই তিনি বিদ্রোহী কবিতা লিখতে পারেন, পেন্সিল দিয়ে লিখেছিলেন একটা কাগজের মধ্যে। দেখো সেই বিদ্রোহী কবিতা আজকে তোমরা পড়তেছো, এবং ইতিহাস বিখ্যাত একটা কবিতা, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিতা। অনেকেই কবিতা লেখার পরে বড় হতে হতে তারপরে একটা তার মধ্যে শ্রেষ্ঠ কবিতা আসে, আর নজরুল শ্রেষ্ঠ কবিতা লেখেই তারপরে এই বিদ্রোহীতে আসছে। তারপরে আসো, কখন কাজী নজরুল ইসলাম কবি খ্যাতি ছড়িয়ে পড়ে? বিদ্রোহী কবিতা লেখার পর, বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর, পত্রিকার সম্পাদক হওয়ার পর, অগ্নিবীরা কাব্যগ্রন্থ লেখার পর। এই যে বিদ্রোহী কবিতা কবিতা প্রকাশিত হওয়ার পরে, এটা বিজলি পত্রিকায়, বিজলি পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছিল। হওয়ার পরে মানুষ বুঝলো ও এরকম কবিতা কে লিখতে পারে, দেখে যে লিখতে পারছে সে মোটামুটি একটা বাচ্চা। তারপর আসো নবযুগ কি, এটা কি, এই যে একটা ভালো প্রশ্ন, নবযুগ কি, এটা কি প্রবন্ধ, তারপর হচ্ছে পত্রিকা, এরপরে অনুদিত নাটক নাকি উপন্যাস? দেখি 19-এর উত্তরটা কে করেছো, এই তো কে, মাহফুজা আক্তার। হ্যাঁ মাহফুজা সবার আগে উত্তর করেছে, এবং উত্তর সন্দুন পণ্ড গ দিয়েছ না?
হ্যাঁ, সম্পূর্ণ সঠিক হয়েছে। নবদূত হচ্ছে একটা পত্রিকার নাম। কোনটি নজরুল রচিত কাব্য? আচ্ছা, এখন আমি দেখি কোনটা কাব্য। প্রথমে বলি রুদ্রমঙ্গল, এটা কাব্য না, এটা হচ্ছে প্রবন্ধের বই। এরপর আসি, যদি বলি ব্যথার দান। দেখো, ব্যথার দান আর হচ্ছে ব্যথার দান আর রিক্তের বেদন, একটা গল্প তোমাদের প্রথম গতকাল ক্লাসে বলেছিলাম যে শিউলির ব্যথা বেদনা। নজরুলের গল্প কি? শিউলির ব্যথা বেদনা। তাহলে শিউলির ব্যথা বেদনা যেটা থাকবে সেটা হচ্ছে গল্পের বই, তাহলে ব্যথার দান গল্প। এরপর হচ্ছে কোহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধন হারিয়ে ফেলেছে। যদি বাঁধন হারিয়ে ফেলে, তাই যে বাঁধন, এটা হচ্ছে উপন্যাস। তাহলে উত্তরটা কি থাকবে? তোমার কাছে করো, আমি মনে দিতেছি। হ্যাঁ, তাহলে এই যে উত্তর হচ্ছে খ, এটা তার হচ্ছে কাব্যগ্রন্থ। তার মানে বুঝতে পেরেছো, এটা পড়তে হয় কি হবে, তোমাকে মনে রাখতে হবে কোনটা তার কি, এবং এরকম গল্প আকারে মনে রাখবা। গল্পটা কি বুঝতে পেরেছো? কোহেলিকা মৃত্যু ক্ষুধায় কাঁদছে, হ্যাঁ সরি, মৃত্যু ক্ষুধায় বাঁধন হারিয়ে ফেলেছে, এটা যদি হয় উপন্যাস। শিউলির ব্যথা বেদনা, এটা হচ্ছে গল্পের বই। তারপরে ঝিলিমিলি আলোয় পুতুলের বিয়ে, এটা হবে নাটক। সাম্যবাদী কোন ধরনের সাহিত্যকর্ম? সাম্যবাদী, সাম্যবাদী তার একটা কাব্যগ্রন্থের নাম, কবিতার বইয়ের নাম। কাজী নজরুল ইসলাম, দিতেছ উত্তর সবাই, এ তাকিও উত্তর করতেছ। নুসরাত জাহান মিম, এরপর নির্বাক কবিতা মুক্তা, হ্যাঁ মুক্ত উত্তর করতেছ, ঠিক আছে, পারতেছো তাহলে। হ্যাঁ, তাহলে 21-4 সাম্যবাদী কোন ধরনের সাহিত্যকর্ম? সাম্যবাদী হচ্ছে উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী, কাব্যগ্রন্থ। হ্যাঁ, সাম্যবাদী ও কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন কে? দেখো, পদ্মভূষণ এটা একমাত্র ভারত সরকারের, সুতরাং এটা ভারত সরকার এই পুরস্কার দিবে, এটা আমাদের বাংলাদেশে কারো দেওয়ার সামর্থ্য নেই। এরপর কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন? এটা একটা ভালো প্রশ্ন। 1980 সালে। 1960 বলতেছে, ঠিক আছে। যদি 1960 হয় তাহলে মনে রাখবা তখন তিনি আধ পাগল এই সময়। কারণ কাজী নজরুল 1943 কি হয়ে গেছেন, একেবারে বধির, লেখার শক্তি হারিয়ে তিনি ফেলেন, কিন্তু তিনি মারা যান হচ্ছে 1976-এ। সুতরাং এই যে তিনি যে মারা যান, এই যে সময়টা এতটা বছর, এর মাঝখানে যেটা 60 সালে পেয়েছে, সুতরাং তিনি যখন জানতেন না সেই সময় তার পূর্বের কাজের সম্মানেই তাহলে ভারত সরকার পদ্মভূষণ দেয়। পদ্মভূষণ হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। কাজী নজরুল ইসলাম নিচের কোন পুরস্কার ও সম্মানে ভূষিত হন? সেটা হচ্ছে পুলিৎজার পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক, নোবেল পুরস্কার তো পান নাই, স্বাধীনতা পদক পেয়েছেন। পুলিৎজার পুরস্কারটা হবে না, কারণ পুলিৎজার পুরস্কারটা পায় হচ্ছে সাংবাদিকরা। তাহলে স্বাধীনতা পদক হবে অথবা জগত্তারিণী স্বর্ণ পদক হবে। আমরা এই জন্য ইয়াতে যাই, কাজী নজরুলের পাঠ পরিচিতিতে যাই। আচ্ছা, এই যে পুরস্কার, তিনি বাংলাদেশের অসুস্থ ঢাকায় আসে, নাগরিকত্ব লাভ করে তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি মর্যাদায় ভূষিত করা হয়। তাহলে উত্তর কি দিয়েছ এটার? চব্বিশের 4 জগত্তারিণী পুরস্কার, হ্যাঁ এটাও হবে। তারপরে 25 কত সালে কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশ জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 62 সাল হবে না, 1922 হবে না, 1983 হবে না,
72 72ই হবে। তার মানে 71 আমরা স্বাধীন হলাম, 72 তাকে নিয়ে আসা হইলো এবং স্বীকৃতিও দেওয়া হইলো। আচ্ছা, ভালো হয়েছে, কারণ তিনি তো তার কিছু বছর পরে মারা গেছেন, 76 তিনি মারা গেছেন। তাহলে এই সময় না নিয়ে আসলে, স্বাধীনতা পরে না আসলে, তাহলে বঙ্গবন্ধু একটা ভালো কাজ করেছে। এরপরে আসো, কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে এই যে 76, মাত্র তখন বাবা বলতেছিলাম, মনে রাখবা 75-এ বঙ্গবন্ধু মরছে, ঠিক আছে, আর 1 বছর পরে তিনি মারা গেছেন। 76-এ আরো একজন মারা গেছে, সেটা জসিমউদ্দিন। না, জসিমউদ্দিন 75-এ মারা গেছে, হ্যাঁ। এরপর 1972 সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলাম সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব জাতীয় কবি স্বীকৃতি দেওয়া হয়? কার? সেই যে দেখছো 22 সালে আসছিল, ওই হাসিনার আমলে হাসিনা তার বাপের নামটা হাইলাইট করেছে, শেখ মুজিব এনেছিল। বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? আচ্ছা, এখন আমরা মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে প্রবেশ করেছি, আমাদের মূল বইয়ের পড়া। মূল বইয়ের। তাহলে বলো এই এখানে কি হবে? বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্য থেকে সংকলিত? তোমার যদি আলোচনা করার মাঝখানেও যদি তুমি কোনো একটা বাক্য বা কিছু না বুঝে বিদ্রোহী কবিতার, সেই বাক্যটা জিজ্ঞাসা করো, আমি হয়তো আলাদা করে ব্যাখ্যা করে বলে দিচ্ছি এটা দিয়ে কি বুঝাইছে, কেন হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা। হ্যাঁ, অগ্নিবীণা। দেখো, অগ্নিবীণা কাব্যটার প্রতিটা কবিতায় আগুন, এবং এটাই তার হচ্ছে প্রথম বই। 1922 সালে প্রকাশিত হয়েছে। 21 সালে তিনি বিদ্রোহী লিখলেন, তার 1 বছর পরেই একটা কবিতার বই করে ফেলেছেন, নাম অগ্নিবীণা। এই অগ্নিবীণার প্রথম যে কবিতাটা, সেটাও আগুন, ঠিক আছে, আনন্দময়ীর আগমনে, সেই কবিতার জন্য তিনি জেল কেটেছিলেন। এরপর হচ্ছে বিদ্রোহী কবিতাটি শতবর্ষ পূর্ণ হয়েছে কবে? এই যে 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম এবং জয়ন্তী, এবং এই উদযাপনটাও করা হয়। শতবর্ষ পূর্ণ হয়েছে 2021 সালে। কেন 21 সাল হইলো, 22 সাল হইলো না? কারণ বিদ্রোহী কবিতাটা তিনি লিখেছেন 21 সালে, আর বই প্রকাশিত হয় হচ্ছে 22 সালে, এই জন্য। তোমাদের উত্তর সঠিক হচ্ছে 29-এর 4 দিয়েছ। 29-এর 4 দিলে তো ভুল হবে, 29-এ তো 3 হবে। কারণ হচ্ছে বিদ্রোহী কবিতাটার 100 বছর পূর্ণ হয় 21 সালে। এখন এটা হইতে পারে বর্ষ পূর্ণ হয়েছে, অর্থাৎ 21 সালে তো লিখেছেন, পূর্ণ হয়েছে, এটা একটা বিষয়, পূর্ণ কবে হয়। আচ্ছা, বিদ্রোহী কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? এটা অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে। শব্দ দেখি, শিখর হিমাদ্রি সবচেয়ে সহজ অর্থ কোনটা? হিমালয়ের শিখা, শিখা মানে আগুন, নো, এটা উত্তর হবে না। হিমালয় পাদদেশ, পাদদেশ মানে হচ্ছে নিচের দিকের অংশ, না, এটাও হবে না। হিমালয়ের শীর্ষ চূড়, এটা হতে পারে। হিমালয়ের শীর্ষ স্থান, অ্যাপেক্স বা চূড়া। হিমালয়ের বিস্তার, এটাও হবে না। তাহলে 31-এর উত্তরও তোমরা আগে দিয়ে দিয়েছো। 1-এর গ। সুত শব্দটির অর্থ কি? 32-এর উত্তর দিচ্ছ কেউ? দিচ্ছ না, কেউ এখনো দেও নাই। সুত মানে হচ্ছে পুত, পুত মানে হচ্ছে পুত্র। এই যে অনেকে সুত মানে হচ্ছে তন্তু বা সুতা দিয়ে দিবে, যে একদম পরেই নেই, যে দিবে সুত মানে হচ্ছে সুতা, তার জন্য রয়েছে জুতা। আচ্ছা, তাহলে এটা হবে সুত মানে হচ্ছে পুত্র। ওকে, আমরা তাহলে দেখতে দেখতে 32টার মতন করে ফেলছি। আরো কিছু করি, যে তোমাদের আরো সময় থাকে, তাহলে দরকার আজকে অ্যাডমিশনেরও কিছু প্রশ্নোত্তর করাই দিব, দেখা যাক সেটা তোমরা কেমন পারো, আমরাও কেমন পারি। বিদ্রোহী কবিতায় প্রণবনাথ বলতে কি বোঝানো হয়েছে? প্রণবনাথ চেনো? আমরা যেমন আজান দেই, হিন্দুদের মধ্যে রয়েছে ওম ডাক। হ্যাঁ, এটা দেখবা ঘুম ঘুম একটা আওয়াজ, ডাক হয়, ওম ডাক। সেই ওম ডাকটাকে বলা হয় প্রণব নাথ। দেখো, নাথ শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, প্রচন্ড আওয়াজ। তাহলে প্রণবনাথ হচ্ছে প্রচন্ড আওয়াজ। তাহলে বিকট, এই যে বিকট আওয়াজও হইতে পারতো, কিন্তু বিকট আওয়াজ তো অন্য সেই কোনো জিনিসই হয়, শুধু প্রণবনাথ বললে হয় হচ্ছে ওঙ্কার ধ্বনি। এরপরে আমি শ্যামের হাতের বাঁশুরি বিদ্রোহী কবিতার এই পংক্তিতে কবি কোন সত্তা প্রকাশ পেয়েছে? আমি শ্যামের হাতের বাঁশুরি বিদ্রোহী কবিতার এই পংক্তিতে কবি কোন সত্তা প্রকাশ পেয়েছে? এখানে প্রকাশ পেয়েছে কবির বিদ্রোহী সত্তা। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? নটরাজ বলতে বোঝানো হয়েছে মহাদেবকে। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? বিদ্রোহী কবিতায় কবি কি হুতাশী, উৎপীড়িতের, অবমানিতের। আমি অবমানিতের বুকের ক্রন্দন শ্বাস, হা হুতাশ, আমি হুতাশী, অবমানিতের। মানে কি? অর্থাৎ যে অনেক অবমাননার শিকার, তার মনটার মধ্যে যে দুঃখ, যে কষ্টটা থাকে, লেখক সেই কষ্টটা তুলে ধরেছে। তোমরা নিজেরাও যদি কাউকে, তোমাকে অবমাননা করা হয়, তোমাকে তাচ্ছিল্য করা হয়, কি পড়ছস, কি পারস, কই চান্স পাবি, কিচ্ছু হইব না, এগুলো শুনলে পরে তুমি বুঝতে পারো যে তোমার সেই ক্রন্দন শ্বাস কতটা করুণ এবং কতটা কষ্টের। তো সেটাই উল্লেখ করেছে, অবমানিতের ক্রন্দন শ্বাস, আমি হা হুতাশ, আমি হুতাশী। বিদ্রোহী কবিতার
কবির, হ্যাঁ বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? বিদ্রোহী কবিতার কবি অশান্ত হয়ে ওঠার কারণ হচ্ছে উৎপীড়িতের জন্য, স্বাধীনতার জন্য, একাকিত্ব হতাশার থেকে হারানো ঐতিহ্য ফিরে পেতে, নিপীড়িত মানবতার জন্য। আচ্ছা, বিদ্রোহী কবিতার কবি অশান্ত হয়ে ওঠার কারণ হচ্ছে নিপীড়িত মানবতার জন্য। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? তিনি বলেছেন ধর্মরাজের দণ্ড। আমি কার দণ্ড? তিনি বলেছেন নাকি ধর্মরাজের দণ্ড। অর্থাৎ ধর্মরাজ তার হাতে লাঠি থাকতো, দণ্ড থাকতো, সেই দণ্ড দিয়েই সে ধর্ম প্রতিষ্ঠা করতেন, সে হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করতেন। লেখক নিজেকে সেই দণ্ডের সাথে তুলনা করেছে, ধর্মরাজের দণ্ড। বিদ্রোহী কবিতায় মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পদ্ধতিতে? মূল চেতনা মানে আসল কথাটা কি, সে কি বলতে চায়? সংসার গরিবে এক নতুন সমাজ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সকল দেশের রানী যে আমার জন্মভূমি। আচ্ছা, এটা না, এখানে দেশকে সুন্দর হিসেবে তুলে ধরা হয়নি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে, এটা হতে পারে। আমার সোনার বাংলা তুমি ভালোবাসি না, এটাও না। তাহলে উত্তর ক আর খর মধ্যে একটু কনফিউশন। লেখক একটা নতুন সমাজ গড়তে চায়, আবার মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, দুইটাই হতে পারে। এখন দেখি তোমরা কনফিউশনের মধ্যে 39-এর কোনটাকে সিলেক্ট করেছো? 39-এর মধ্যে মুক্তা বলতেছো ক, আমি ক নিব না উত্তর। আচ্ছা, আর কেউ বলছো 39-এর? সাকিরা বলছো খ। আচ্ছা, এরপরে হইতেছে ঝিনুক বলছে 38-এর সি, মার্জিয়া বলতেছে খ। আচ্ছা, আমি বলবো এটা খয়। কেন? উৎপীড়িতের কন্দণ্ড আকাশে বাতাসে ধ্বনিবে না, এটা হচ্ছে মূল কথা। যে আমি উৎপীড়িতকে উৎপীড়নের হাত থেকে বাঁচানোর জন্য যুদ্ধ করি, আমরা একটা ফুলকে বাঁচাবো বলে কি বিদ্রোহ করি, এইটা হবে। সংসার গরিবে এক নতুন সমাজ, এটা আংশিক, পুরোপুরি হয় না। লেখক একটা নতুন পৃথিবী প্রত্যাশা করতেছেন, এই হিসেবে আংশিক হয়, পুরোটা কিন্তু হলো না। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারীর বিনাশ, ধ্বংসের মধ্যে দিয়ে, অন্যায়ের শান্তি বিধান, অত্যাচারের অবসান। হ্যাঁ বলো, 40-এর উত্তর দাও। চল্লিশের 4, হ্যাঁ অত্যাচারের অবসান। জি, অত্যাচার অবসান করার জন্য লেখক বিদ্রোহ হয়েছে, এবং সে বলতেছে এই বিদ্রোহ চলবে যতক্ষণ পর্যন্ত না এই অত্যাচারের অবসান ঘটে। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? একটা ভালো প্রশ্ন, এটা অ্যাডমিশনে আসছিল। দেখো সবগুলোই তো চরিত্র, অরফিয়াস, ইস্টাফিল, নটরাজ, চেঙ্গিস সবগুলো চরিত্র, কিন্তু প্রশ্ন আসছে ঐতিহাসিক চরিত্রটা কি। তার মানে চরিত্রের মধ্যে পার্থক্য আছে। যেমন অরফিয়াস আর নটরাজ এটা হচ্ছে পৌরাণিক চরিত্র, কিন্তু অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণের চরিত্র, আর নটরাজ হচ্ছে আমাদের বঙ্গ পুরাণ, অর্থাৎ আমাদের এই দেশে ভারতবর্ষে যে পুরাণ আছে সেই পুরাণের চরিত্র। তাহলে এই দুইটা পৌরাণিক চরিত্র, ঐতিহাসিক চরিত্র নয়। ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালাম আমরা জানি একজন ফেরেশতা, তিনি হচ্ছেন ধর্মীয় চরিত্র। তাইলে ঐতিহাসিক মানে ইতিহাসের অংশ হচ্ছে এই চেঙ্গিস, যার পৃথিবীতে বাস্তব অস্তিত্ব ছিল, যে অনেক মঙ্গোলিয়ার এক রাজা, যে পাড়া পৃথিবীকে সে দখল করেছিল, এই হলো চেঙ্গিস। তাহলে উত্তর কি 41-এর উত্তর আমার আগে দিতে পেরেছিলা? হ্যাঁ অনেকেই পেরেছো, সবাই পেরেছো, কেউ ভুল হয়নি। ঠিক হয়েছে। আচ্ছা, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসাবে পরিচয় করে দিয়েছেন? বলছে আমি বিশ্বামিত্র, ইন্দ্রাণী সুত, সরি শব্দটা তিনি বলেছেন ইন্দ্রাণী সুত। একটা কাজ বলবো, তোমরা যে কবিতাগুলো আছে একটু মুখস্থ টাস্থ করে পারলে, যদি পারো মুখস্থ করে ফেলবা। এখন এই মুখস্থটা লাইন বাই লাইন করার দরকার নেই, যে কোন লাইনে পর কোন লাইন এটা মুখস্থ করবে এরকম না, কিন্তু ঠোঁটে যদি আওড়াইতে পারো, একটা বাক্যে যদি লিখতে পারো, একটা বক্তৃতা দেওয়ার সময় তোমার মধ্যে থেকে দুইটা লাইন চলে আসে, তাহলে তোমার বক্তৃতা, তোমার কথা, তোমার মানে সবার কাছে যে প্রেজেন্টেশন, এটা একটু আপ হবে, এটা খুব সুন্দর হবে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতের অনতুর্য, এটাতে কি প্রকাশ পেয়েছে? এতে প্রকাশ পেয়েছে প্রেম ও দ্রোহ, অর্থাৎ দ্রোহ। তাহলে লেখক বলতে তোমার এক হাতে বাঁশুরি, অর্থাৎ শ্যামের হাতে কি এক হাতে বাঁশ, বাঁশ না,
বাঁশি, বাঁশি কিসের ইঙ্গিত? বাঁশি হচ্ছে প্রেমের ইঙ্গিত। আর এক হাতে রণতুর্য, যখন তোমার হাতে রণতুর্য অস্ত্র থাকবে সেটা কিসের ইঙ্গিত? সেটা হচ্ছে দ্রোহের ইঙ্গিত, বিদ্রোহের ইঙ্গিত। অর্থাৎ লেখক বলতে চাচ্ছে যে আমি শুধুমাত্র যে এত বিদ্রোহ এত ভয়ঙ্কর এমন না, আমার ভিতরে সুন্দর একটা ভাবও আছে, অর্থাৎ প্রেম এবং দ্রোহের সংমিশ্রণ আমার মধ্যে। প্রেম ও যুদ্ধ হবে না, হবে না কেন? হবে। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? প্রেম ও বিদ্রোহ। বিদ্রোহ কবিতা কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? হ্যাঁ বলো, কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? বলছে আমি বিশ্বামিত্র শিষ্য। কি বলছেন? আমি বিশ্বামিত্র শিষ্য, অর্থাৎ তিনি বিশ্বামিত্রের শিষ্য। প্রশ্ন হচ্ছে বিশ্বামিত্র কে? বিশ্বামিত্র হচ্ছে বিশ্বের যে মিত্র, বিশ্বের যে বন্ধু। কি বন্ধু? বলা হয়েছে ইনি নাকি সেই লোক যে তপস্যা করতে করতে, সাধনা করতে করতে ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণ হয়ে গেছে। মানে হিন্দুদের মধ্যে একটা ক্লাস আছে যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, এরকম ক্লাস আছে। তো ক্লাসের মধ্যে বিষয় হচ্ছে যার যেখানে জন্ম হয়েছে সে সেটাই থাকবে, সে কোনো শ্রেণী চেঞ্জ করতে পারবে না। কিন্তু ইনি নাকি কি করেছিল? সে বিশ্ব রেকর্ডটাই করেছিলেন। তিনি সাধনা করতে করতে ব্রাহ্মণদের পর্যায়েও তিনি চলে গিয়েছিলেন। হিন্দুরা যেন উদাহরণ দেয়, চেষ্টা করলে সবই হয়, চেষ্টা করলে সাধনা করতে তো মানুষ বিশ্বামিত্র তো হইতে পেরেছে, তুমি পারবা না কেন? মানুষ এরকম উদাহরণ দেয়। কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করিবেন? আমি দাহন করিব বিশ্ব। নজরুল বলেছে তিনি বিশ্ব দাহন করিবে। 46-এর উত্তর গ দিয়েছো। হ্যাঁ, সবারই তাহলে হইতেছে 45-এর ক দিয়েছো। হ্যাঁ, ওকে। তারপরে আলোচনার মাঝখানে আমি বলে দিচ্ছি কে কোনটা। এরপরে তোমাদের যদি প্রশ্ন থাকে যেটা কি ওটাকে সেটা প্রশ্ন করে বুঝে নিবা। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। মূলত কি প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে তীব্র আত্মবিশ্বাস। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। কি প্রকাশ পেয়েছে? শির নেহারি মানে আমার মাথাটাকে দেখা যায় ওই শিখর হিমাদ্রি, হিমালয় চূড়া থেকেও। এতে প্রকাশ পেয়েছে তীব্র আত্মবিশ্বাস। ওকে, প্রবল অহংকার না, যদিও বলা যায় প্রবল অহংকার, কিন্তু প্রবল অহংকার না, তীব্র আত্মবিশ্বাসের কথা উল্লেখ করেছে। নিচের কোন চরিত্রটি অন্য থেকে ভিন্ন? এখানে একটা ভালো প্রশ্ন যে এই চরিত্রগুলো তো কেন অন্যগুলো ভিন্ন। প্রথমে বলি, ধৈর্যটি পিনাক পানি, এই দুজনই একজনই, দুজনই শিব। শিবের চুলগুলো ধরা ধূম্রের মতন, ধোয়ার মতন, এই জন্য তিনি ধৈর্যটি। তার হাতে পিনাক থাকে মানে ধনুক থাকে, এই জন্য তিনি পিনাক পানি। তারপরে তিনি হাতে দণ্ড নেয়, ধর্মরাজ। এখানে রুদ্র, রুদ্র রবি, তাহলে আমি এটাকেই বলবো যে এটা কিন্তু রুদ্র বলতে কিন্তু ইয়াকে বোঝানো হয় না, শিবকে বোঝানো হয় না। তাহলে তোমরা 48-এর উত্তর কি দিয়েছো? 48-এর ক দিয়েছো, উত্তর ভুল হয়েছে মাহফুজা। তারপরে আর কে কে আছো? 48-এর গ। কেন গ হবে? কেন ধর্মরাজ কেন হবে? ধর্মরাজও যদিও আলাদা ভিন্ন ব্যক্তিত্ব, ধর্মরাজের দণ্ড। শিবরে কি রুদ্র বলে? ভুল। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, এটা হবে হচ্ছে ধর্মরাজ। কেন? কারণ ধৈর্যটি পিনাক পানি, রুদ্র সবই হচ্ছে শিবের চরিত্র, সবই হচ্ছে শিবের আরেক নাম। কিন্তু ধর্মরাজ হচ্ছে আরেকজন, সে হচ্ছে যম। যমকেই ধর্মরাজ বলা হয়। ওকে। এরপরে 49, বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কোথায়? এলোমেলো কেশের। হ্যাঁ, এলোমেলো কেশ, কারণ বৈশাখ মাসে যেমন গাছগুলো উড়াউড়ি করে সেটাও চুলের সাথে তুলনা করা যেতে পারে। তারপর হচ্ছে বিদ্রোহী কবিতায় প্রণবনাথ বলতে কি বোঝানো হয়েছে? প্রণবনাথ বলতে বোঝানো হয়েছে
এই ওঙ্কার ধ্বনি, অনেক জোরের আওয়াজ, শব্দের ধ্বনি বোঝানো হয়েছে। মুষ্টিবদ্ধ উদ্যত বাহু আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য, উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ? এই বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার একটু মুষ্টিবদ্ধ হাত এবং বিদ্রোহের সূচনা দেয়। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন না? দেখি 52 কেউ দিতে পেরেছো কিনা। 52টা সহজ আছে, তারপর তোমরা পারছো কিনা সেটা দেখার। স্যার কতগুলো এমসিকিউ করাচ্ছেন? আমাদের এখানে যে কটা আছে সেই কটাই করাবো আমরা। এখানে আমাদের এই নোটের মধ্যে গাইডের মতন সব দেওয়া হয়নি, টেস্ট পেপারের মধ্যে আবার কম দেওয়া হয়নি। এটা যতটুকু হলে পরে পুরো অধ্যায়টা রিভিশন হয়ে যায়, পুরো অধ্যায়ের প্রতিটা লাইন লাইনের একটা পড়াটা হয়ে যায়, সেই কটা দেওয়া হয়েছে। তো এই জন্য দেখি কয়টা। আচ্ছা, এই কয়টাই ঠিক আছে। তারপর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন শুরু হয়েছে, তাহলে 86টা। 86টা কি করবা তোমরা? প্রায় তো আমরা 50টা মতন করে ফেলছি। আচ্ছা, আমি 86টা পর্যন্ত শেষ করব, এবার তোমরা যতক্ষণ থাকো বা যে পর্যন্ত থাকো। 52 উত্তর দিতে পেরেছো। খ দিলা কিভাবে? হ্যাঁ, 52 তো সহজ উত্তর। এই যে মার্জিয়া মুস্কানের হয়েছে, এটা হয়েছে নিজেকে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। বাক্যটা এইভাবে ছিল না, যে আমি আপনারা ছাড়া, আমি নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করি না, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই পংক্তির মাধ্যমে বোঝানো হয়েছে কি করি? আমি কবি কোনো কিছুকে পরোয়া করে না, অর্থাৎ কোনো কিছু বাধা মানে না, আমার সামনে যা আছে কিছু দেখে না, সেদিন সবকিছু মারিয়ে তাড়িয়ে চলে যায়। 54 মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশের অন হাতের অনতুজ বোঝানো হয়েছে কি? প্রেম এবং দ্রোহ। আরে চিরোন্নত মম শির, চিরোন্নত মম শির কথাটি কিসের পরিচয়ক? চিরোন্নত মম শির কথাটি পরিচয় কিসের? এটা হচ্ছে আত্মভম্ব প্রকাশের, অন্যায়ের সামনে মাথা নত না করার, মাথা উঁচু করে থাকার। অন্যায়ের সামনে মাথা নত না করা, মাথা উঁচু করে থাকা, হিমালয়ের মতো দৃঢ়তার পরিচয়ক চিরোন্নত মম শির। এটাই অন্যায়ের সামনে মাথা নত না করার। তারপরে 56 যেতে পারছো? যেতে পারোনি। 55 গ দিয়েছ, মাথা উঁচু করে থাকার। দেখো, মাথা উঁচু করে থাকার এটাও হয়, ঠিক আছে। আপনারা ছাড়া কই না কারে কুর্নিশ, ঠিক আছে। দেখো, দুইটাই কিন্তু হয়, কিন্তু আমি এইটাকেই বেশি নিব এই জন্যই, কারণ এইটা হইলে বাক্যের আংশিক আরেকটুক নাই, যতটুক আছে ততটুক দিয়ে এইটাই হয়, ঠিক আছে। তাহলে আমি এই উত্তরটাই নিলাম। ওকে, আচ্ছা, আমি আগে উত্তর দেখে নেই না, এটা একটা কারণ আছে। এটা না নিলে যেটা লাভ হয় কি, তাহলে তোমাদেরকে খুব ভালো ব্যাখ্যা বলা যায়। কারণ আমি তো উত্তর দেখেই নেই, তো সেই ক্ষেত্রে ওই ব্যাখ্যা আসে না, বরং এটা কৃত্রিমতা চলে আসে, ঠিক আছে। তো সুতরাং তোমাদের এখানে যদি ভালো মন্দ দুইটাই হবে। তারপর আসো, বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিক্ষিপ্ত করতে চান কেন? নিক্ষিপ্ত শক্তিকে বা খাদ্য শক্তিকে বিনষ্ট করতে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, শত্রু নিরসনের জন্য, বিদ্রোহের অবসান ঘটাতে। এই যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি নিক্ষিপ্ত করবে বিশ্ব, কারণ ক্ষত্রিয়রাই পৃথিবীতে অশান্তি লাগায় রাখে, যুদ্ধ লাগায় রাখে। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষিপ্ত করবেন? আমি পরশুরামের কঠোর কুঠার। এই যে পরশুরামের হাতে একটা কুঠার থাকতো, আমরা দেখি পরশুরামকে দেখে রাখি, পরশুরাম কেমন দেখতে। এই যে এই ব্যক্তিটি হচ্ছে পরশুরাম, ঠিক আছে। এই যে পরশুরাম, এই পরশুরামের কঠোর কুঠার, তার হাতে এই কুঠারটা থাকতো। আর এই যেটা দেখতেছো, এটা হচ্ছে হলরাম। হ্যাঁ স্যার, হলরাম না, বলরাম। তার কাঁধে থাকে হল, এই যে ওর কাঁধে যেটা আছে সেটা হচ্ছে হল। ওকে, আর এটা যেটা দেখতেছো, যে একটা মেয়ে কাত হয়ে রয়েছে, আর এই যে দেখো মোটামুটি প্যান মনে হয় পরে নেয়, নিচে জ্যাকেটে ঢেকে রাখছে, এটা যাকে দেখতেছো এটি হচ্ছে ওরফিয়াস। ওরফিয়াস ওর হাতের যে বাঁশি আছে, এই বাঁশিতে বাজায়, গান বাজায় অনেককে জীবিত করতে পারতো, কিন্তু নিজের গার্লফ্রেন্ডে জীবিত করতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, আমরা এগুলো আমাদের লাগবে, সামনে আসবে। দেখো হরলাম কি, কবি কার কঠোর কুঠার দিয়ে নিক্ষিপ্ত করবেন? পরশুরামের। তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে, ক্রোধান্বিত হইলে তিথির জ্ঞান হৃদয়ত জ্ঞান থাকে না। তিথির সাথে বিদ্রোহী কবিতা কার মিল রয়েছে? আচ্ছা, বলতে পারো 58টা একটুটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন হয়ে গেছে, দেখি 58টা কে কে পারো। 58 খ দিয়েছো, এস পেরেছো। খেপা দুর্বাসার, এই দুর্বাসা নাই খালি রাগ করতো, এবং তার রাগে
সে যার দিকে তাকাইতো সে ধ্বংস হয়ে যেত, সে ভস্ম হয়ে যেত। এটা বুঝাইতে বলা হয়েছে খ্যাপা দুর্বাসা। এরপরে 59, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে? উদ্দীপকটি বিদ্রোহী কবিতার ভাব ধারণ করে। না, আমার মতে 18 বছর কবিতা বেশি ভাব ধারণ করে। এই ধরনের প্রশ্নগুলো আসলে কনফিউশন, কোনটা উত্তর হবে না, যেটা মনে এটাই। দেখো, উষার দ্বারা হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। 18 বছর কবিতাটাকে পুরোপুরি যায় না, বিদ্রোহীটা 100% যায় দেখেই বিদ্রোহটাকে আমরা নিয়ে নিই। আর ফেব্রুয়ারি 70 আর সেই ষষ্ঠ তো হবেই না। আচ্ছা, বলতেছে জাগরে কিষান, সব তো গেছে কিসের আর ভয়। হে কিষান, তুমি জাগো, তোমার তো সব ফসল জমিদার কোন লুণ্ঠন করে নিয়েই গেছে, তোমার আর কিসের ভয়। সুতরাং তুমি কি করো? বিদ্রোহী কবিতা যে ভাব ফুটে উঠেছে বিদ্রোহী কবিতার মধ্যে, এখানে কি বিদ্রোহী ভাব ফুটে উঠেছে যে তুমি এখন দ্রোহ জ্বালিয়ে দাও। জীবিত করবে কেমন? প্যান্ট খোলা দেখলে তো অজ্ঞান। মোস্তাইন। আচ্ছা, ঠিক আছে। না, হতে পারে যে দেখার পরে জীবিত হয়ে গেছে, এটা হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কারো যদি কোন প্যান থাকে, তোমরা অরফিয়াসকে একটা প্যান মানবতার সেবা হিসেবে গিফট করতে পারো, দান করতে পারো। আচ্ছা, আমরা কি এমসিকিউ পর্যন্ত রাখবো, আর কয়েকটা আছে সেটা শেষ করব? কি বলো, শেষ করে ফেলি? একসাথে প্রিপারেশনটা হয়ে যাক। আর একটু কম আছে, আর একটু কম এই পৃষ্ঠাগুলোতে তো বহুপদীগুলো আছে, বহুপদী থাকার কারণে একটু কম আলোচনাই হবে, আর একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো। কার কন্দ্রনরোল আকাশে বাতাসে ধরিবে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা। অত্যাচারীর কন্দ্রনরোল আকাশে বাতাসে ধরিবে না। বিদ্রোহী কবিতার প্রথম চরণ কোনটি? বিদ্রোহী কবিতার প্রথম চরণ হচ্ছে বলবীর উন্নত মম শির। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? ওই শিখর হিমাদ্রির, হিমালয়ের শিখর বা হিমালয়ের চূড়াটা কি হয়ে যায়? নত হয়ে যায়। শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির, এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? এখানে প্রকাশ পেয়েছে শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। শির নেহারি, আমার শির দেখা যায়, ও নত শির ওই শিখর হিমা, এখানে কি মূলত প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? আমি মহাপ্রলয়ের। আসলে নিজেকে প্রকাশ করেছেন এরকম না, নটরাজ তো ছিলই মহাপ্রলয়ের, অর্থাৎ নটরাজ তার নট শুরু করার পরে, নাচানাচি শুরু করার পরে মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল। কবি নিজেকে পৃথিবীর কি হিসাবে ঘোষণা করেছেন? তিনি পৃথিবীর অভিশাপ। তিনি কি বলেছেন? আমি অভিশাপ পৃথ্বীর। পৃথ্বীকে, পৃথ্বী হচ্ছে পৃথিবী, অর্থাৎ তিনি কবি নিজেকে বলছে আমি অভিশাপ পৃথ্বী, অর্থাৎ পৃথিবীর জন্য অভিশাপ এরকম না, আরে তোমরা যারা অত্যাচারী আছো আমি তোমাদের জন্য অভিশাপ। হুম 67। আচ্ছা, 68, যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন? তিনি ভেঙে ও দলে যায়। আমি দলে যাই যত পিছে যাই হবে না, মেনে নেই এটাও হবে না। আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। কবি কি মানেন না? কবি মানেন না হচ্ছে বাধা বিপত্তি। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? কবিকে নিজেকে বলেছেন আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখীর। কবি নিজেকে কার বিদ্রোহী সুদ বলে ঘোষণা করেছেন? কবি নিজেকে বিশ্বমাতা, ভারত মাতার, বিশ্ববিধাতার, হ্যাঁ বলছে আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর, বিশ্ববিধাতার, পৃথিবীর যে স্রষ্টা বিধাতার তিনি পুত্র নিজেকে বলে স্বীকার করেছেন। ইন্দ্রাণী সুত হচ্ছে জয়ন্ত, অর্থাৎ ইন্দ্রের যে পুত্র বা সুত, সে তার নাম হচ্ছে জয়ন্ত। ইন্দ্রাণী সুতের হাতে কি থাকে? হাতে থাকে চাঁদ, আর ভালে সূর্য। ভালে মানে হচ্ছে কপাল, কপালে সূর্য, আর হাতে থাকে হচ্ছে চাঁদ, হাতে থাকে চাঁদ। এটাও তো পেরেছো, 73 পর্যন্ত পেরেছো, 73-এর ক দিয়েছো। হ্যাঁ, তাহলে তোমরা পারো, কারণ তোমরা পড়ো, তাই তো। কবির এক হাতে বাঁকা বাঁশের অন্য হাতে কি থাকে? অন্য হাতে থাকে রণতুর্য। কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? বেদুইন পরিবারের জন্মের আকাঙ্ক্ষায়, বেদুইনরা যাযাবর বলে নিজেকে বেদুইনের মতো যোদ্ধা মনে করায়, বেদুইনদের ভালোবাসতেন বলে। এই যে নিজেকে বেদুইনদের মতন কি বাধাহীন বা শৃঙ্খলাহীন কিংবা নিয়ম কানুন
হীন মনে করতেন। আচ্ছা, এখানে আমরা আসি। কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন? কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না, কারণ হচ্ছে আমি আপন ছাড়া কই না কারণ কুর্নিশ। অহংকারী বলে, শক্তিশালী বলে, বিদ্রোহী বলে, আত্মমর্যাদা সম্পন্ন বলে না, বিদ্রোহী বলে। তিনি বিদ্রোহী বলেই তিনি আর কোথাও কুর্নিশ করেন না। আচ্ছা ৭৬, তোমরা ৭৪ পর্যন্ত আসো, ৭৫-এ চলে আসো না, ৭৬ পর্যন্ত। এখন এই পাশে কেউ আসো না, আসো এই পাশে চলে আসো। ৭৭, বিদ্রোহী কবিতায় কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মিলে? আমি অবমানিতের মরম বেদনা, এই যে এখানে মিলে। তিনি অবমাননা যারা করেছে তাদের তিনি কি এটা এই দিকটা কবিতার মধ্যে কিছু অংশের মধ্যে তার কোমল হৃদয়ের প্রকাশ পায়, যে আমি অবমানিতে মরম বেদনা, আমি কান্দন শ্বাস, হা হুতাশ, আমি হুতাশীর, হ্যাঁ বিধবার বুকে ক্রন্দন শ্বাস, এগুলো তিনি উল্লেখ করেছেন। ৭৮, কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না? কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না। কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন? কবি নিজেকে বলেছেন আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। কার ডমরু ত্রিশূল? পিনাক পানির ডমরু ত্রিশূল। কবি কার ডমরু ত্রিশূল? পিনাক পানির ডমরু ত্রিশূল। বিদ্রোহী কবিতায় কাকে খেপা বলা হয়েছে? বলা হয়েছে দুর্বাসাকে। আমি খেপা, দুর্বাসা। খেপাকে। ৭৬-এর সি সি সি। আচ্ছা, এরপর হচ্ছে ৮১, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিত হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আচ্ছা, এই উদ্দীপকের কবি এবং সৈয়দ শামসুল হকের মিল, এটা দরকার নেই, কোন শামসুল হক তো তোমাদের বইয়ের মধ্যে নাই। ঠিক আছে, আর উদ্দীপক টাইপের কয়েকটা আছে। আচ্ছা, আমরা একটা উদ্দীপকেরটাই পড়ি, একটা পড়লেই হবে। দেখো, এটা পড়ো। মহাজনের কাছ থেকে টাকা নিয়ে লতিফ একটি চায়ের দোকান দিয়েছে। সাপ্তাহিক সুদ দিতে দিতেই সে হয়রান, ব্যবসা তার লাটে ওঠার অবস্থা। গ্রামে লতিফের মতো অনেকেই মহাজনের অত্যাচারে জর্জরিত। একদিন উঠে লতিফের নেতৃত্বে সবাই মহাজনের বিরুদ্ধে ফুঁসে উঠে। উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক, উচ্চ শ্রেণীর অত্যাচার, প্রতিশোধ পরায়ণতা। এই যে বিদ্রোহী চেতনা, যে অত্যাচার করতে করতে অত্যাচার সত্যি সত্যি একসময় আর অত্যাচার সয় না। ৮৪-র গ দিয়েছে, উত্তর সঠিক হয়েছে। তারপরে ৮৫টা, হ্যাঁ ৮৫টাই আমরা দেখি। মময় এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি। আছে না, সরি কি, এই ভাঙা ঘর, ভাঙা ফাঁকা ভিটেতে রয়েছে নির্জনতার কালো হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। মময় এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আমি মাইনে কোন আইন, বলবীর অন্যতম শির, আমি উম্মন মন উদাসীর। উদ্দীপকের সাদৃশ্য পংক্তি হচ্ছে, এটা হতে পারে বলবীর বল অন্যতম শির। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে রয়েছে নির্জনতার কালো হে মহামানব, এখনো শুকনো পাতায় আগুন জ্বালো। এই জ্বালোটা দিয়ে আমরা ইঙ্গিত করতে পারি এটা হচ্ছে কি বলবীর অন্যতম শির। তাও মিলে না আসলে, এই উদ্দীপকটার সাথে এটা কোনোভাবে মিলে না। এই কাদাকরি প্রশ্ন কে বানাইছে কে জানে। তারপর দেখি, বিদ্রোহী কবিতায় কোন ভাবের প্রকাশ রয়েছে? মহানুভবতার ও অনিন্দ প্রকাশ, বিপ্লবী চেতনার অবসানের আহ্বান, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান, রাজ শক্তিকে সতর্ক বার্তা প্রদান। তাহলে উদ্দীপকের বিদ্রোহী কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? বিপ্লবী। আচ্ছা, এটা হতে পারে বিপ্লবী চেতনার অবসায়ন, অর্থাৎ বিপ্লবী চেতনার শুরুটা। এই দেখো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান তো এটা এখানে ইঙ্গিত করে না, যদিও বিদ্রোহী কবিতার মধ্যে এটাই আছে। তাহলে ৮৬ গ, ঠিক আছে। ৮৬ সার্বিক পরিস্থিতিতে গ আমি বলতে পারবো, গ হলেও হবে। এখানে উত্তর দিতে ৮৬, ৮৬ তো দেয়নি, ৮৫, ৮৬ চাপ দিয়েছে, রাজশক্তিকে সতর্কবার্তা প্রদান। ভাঙা ঘর ফাঁকা ভিটিতে রয়েছে নির্জনতার কালো হে মহামানব, এখনো শুকনো পাতা। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে যখন মহামানব বলে ডাক দিছে, সুতরাং এখানে এই ৮৬ 4 বলতেছে, অর্থাৎ রাজ শক্তিকে হে মহামানব, আমাদের নির্জনতার ফাঁক দিয়ে শুকনো আগুন পাতা বা যেখানে আছে সেখানে আমরা আগুন জ্বালায় দিতে পারি।
তোমরা সতর্ক হও হে মহাজনরা, এটা ইঙ্গিত এখানে করা যায় বা করা হয়েছে। গ হবে না স্যার। আচ্ছা ৮৬ গ হবে না। দেখো কনফিউশন তো দুইটাই হতে পারে, গণতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান, কিন্তু এখানে তো আহ্বান না। আমি ঘরটাকে বেশি সাপোর্ট করব। ধরো এই ধরনের উত্তর তো আর ভোট থেকে দিয়ে দেয় না, একটা গাইড নোট যেটাকে সঠিক মনে করে তাই। আমি টিচার হিসেবে এক ব্যাখ্যা বলবো, আরেক টিচার আরেক ব্যাখ্যা বলবে, কিন্তু আমার মতে এই জায়গাটাই হবে, কারণ এই মহামানব এই অঙ্গটা দেখে, অর্থাৎ রাজশক্তিকেই আহ্বান করে তারপরে বলতেছে এখনো শুকনো পাতায় আগুন জ্বালো। আচ্ছা ঠিক আছে, চলো পুরস্কার কে পাবে আমরা এটা একটা ডিসিশন নিয়ে নিই। তোমরা তোমাদের পরিচিত যে কজন বন্ধু বান্ধব আছো তাদেরকে প্রত্যেককে বলো, কিংবা কমেন্ট করতে থাকো কলেজ এবং নাম। তুমি নিজের নিজের নাম করলে হবে না, তোমার নাম যদি অন্য কেউ করে, ঠিক আছে, একটা কলেজের নাম এবং হচ্ছে তার পাশে একটা ব্যক্তির নাম। ধরো উদাহরণ দিই যে বঙ্গবন্ধু কলেজ বা ধরো তেজগাঁও কলেজ, তেজগাঁও কলেজ মুক্তা, এই নামে যদি বেশ কয়েকটা কমেন্ট আসে, আমি গণতে থাকবো, গণবো যে কটা নাম আর যে কটা বেশি হবে আজকেরটা তাদের দিয়ে দিব। স্যার 15 মিনিট পর আছে, 10টা বাজছে, এতক্ষণ বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্ন সমাধান করে দিব। আচ্ছা আমি বিশ্ববিদ্যালয় প্রশ্ন দিয়ে যাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশ্নটা আমরা এইভাবে সমাধান করবো না, খেলবো আর সমাধান করব। তোমরা খেলা শুরু করে দাও, শুরু হয়ে যাক। তোমার ভাই ব্রাদার যাদের আছে তাদেরকে একটু বলো তোমার নাম আর তোমার কলেজের নামে মেনশন করতে। মাহফুজা ইসলাম, মাহফুজা আক্তার, না কলেজের নাম সহ, কারণ আমি একটা কলেজের নামে পাঠাবো তো, যে আমি হিসাব করবো যে অমুক কলেজের অমুককে আমি 5টি বই দিলাম, এভাবে করে হিসাবটা করব। চলো বিশ্ববিদ্যালয় ও মন রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। কোনটি জাতীয় কবি নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয়? এই তো দেখছো কত সহজ প্রশ্ন আসে বিসিএস এ, একদম সহজ প্রশ্ন আসছে যে কোনটার না, সোনার তরী, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের। কলেজের নাম, কলেজের নাম আবির হোসেন, রাইসা সুন্দরী। আমি বিদ্যায় নিলাম আমার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ আঁকি তাহলে বিদায় নিতে পারো, মনে ঘুমাইতেছে এখানে আমার। আচ্ছা না হলে আজকে, আচ্ছা এখানে একটা একটা পেয়েছি, শাকিরা বিনতে মুস্তফা। আচ্ছা তো লতিফা, শাকিরা বিনতে মুস্তফা, সুমিত স্কুল অ্যান্ড কলেজ, শেরপুর বগুড়া। তারপরে হচ্ছে মাহিপুর কলেজ, চিটাগাং কলেজ। আমি মাহিপুর কলেজ, চিটাগাং কলেজ একটা আসছে না, কলেজের পরে নাম আসতে হবে, আমি কাকে পাঠাবো চিটাগাং কলেজে। যেমন এখানে লতিফা কমেন্ট করেছে, লতিফাকে আমি দিতে পারি, লতিফা কমেন্ট করেছে শাকিরা বিনতে মুস্তফার নাম। তারপর হচ্ছে সামিট স্কুল অ্যান্ড কলেজ, শেরপুর বগুড়া। অর্থাৎ লতিফা বলতেছে যে শাকিরাকে যাতে এরকম 5টা বই দেওয়া হয়, এটা করা যেতে পারে। শাকিরাকে আমি 5টা বই পাঠাইলাম, শাকিরা তারপরে লতিফাকে দিবে কিংবা আরো অন্যদেরকে দিবে। 9 দিয়ে তো মেরে দেয়, এটা না দেখেই হুট করে দাগায় ফেলি। আচ্ছা হ্যাঁ ভালোটা প্রশ্ন করেছে মুস্তাইন, এই জন্য দেখা দেয় অ্যাডমিশন, এটা ভালো করছে যে অ্যাডমিশন দিয়ে এই ফায়দামিটা করে, ধুম করে দাগা দেওয়া কি কামটা করলাম এরকম মনে হয়, এত সহজ প্রশ্ন। এরপর এখানে কে দিয়েছে নির্বাক কবিতার। আচ্ছা আসছে গুফারগাঁও গভর্নমেন্ট কলেজ, মিষ্টি। আচ্ছা এরপর হচ্ছে চিটাগাং কলেজ ফারহা, এই যে মনিরা খাতুন, হ্যাঁ তোমাকে দেওয়া যেতে পারে যে তুমি ফারহার নামটা মেনশন করেছো। তাহলে চিটাগাং কলেজে একটা এসেছে, শাকিরার চিটাগাং কলেজ, আচ্ছা আমি লিখতে থাকি, চিটাগাং কলেজ, কলেজ ফারহা। আর একটু আগে আসছে কি আসছে নাম, এই সামিট, সামিট স্কুল অ্যান্ড কলেজ শেরপুর। নাম দিছ কি শাকিরা বিনতে মুস্তফা। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইজন প্রায় সমান আছে, দুইজন আমি একটা একটা করে মেনশন আসছে। এই দুইজনের মধ্যে যার নামে আরো একটা দুইটা আসবে আপাতত তাকে ধরে নিব। এরপর পাঠার হাট আরসি কলেজ, নবীন, হ্যাঁ প্রায় ক্লাস শেষ। এরপরে আসছে হচ্ছে মাহফুজা আক্তার, মাহিপুর কলেজ। না নিজের নাম দিলে হবে না তো, আরেকজন তোমার নাম করবে, আরেকজন তোমার নাম মেনশন দিবে, ও বলবে, তুমি ওকে ফোন দিয়ে বলো কিংবা যোগাযোগ করে বলো যাতে ক্লাসের মধ্যে বা এই ক্লাসে তোমার নামটা মেনশন যাতে করে, তাহলে তোমাকে পাঠাই দিও, তুমি ওদেরকে দিয়ে দিও। আর তোমার যদি করো
তা তুমি অন্য জনের নাম দিয়ে কলেজের নাম দাও। যাক, আপাতত আমি দেওয়ার মতন আছে হচ্ছে সামিট স্কুল অ্যান্ড কলেজের আগে দিয়েছে শাকিরা মোস্তফা, আর একটা হচ্ছে একটা কি চিটাগাং কলেজ ফারহা। এই দুজনের মধ্যে যে কোনো একজন, ঠিক আছে, প্রায় আমি কাছাকাছি চলে আসছি। এই দুইজনের মধ্যে যে কোনো একজন, এখন এই একজনের মধ্যে তোমরা তোমরা আরো কারোর সাথে যোগাযোগ করো, যাতে তোমার নামটা নেয়, হয় শাকিরা অথবা ফারহা, দুইটার মধ্যে যে কেউ, যে জয়লাভ করবে তার নামটা এখন ফাইনাল ঘোষণা করব। আর এই সুযোগে বলতে বলতে যদি অন্য কেউ আরো দুইটা নাম মেনশন করে ফেলে তাইলেও হবে। স্যার আমি কে জানি, আমি পাবো না, থাকবোই, লাগবে না স্যার আর ক্লাসে এনাফ। ঠিক আছে, ওকে। এটা কে? মাহফুজা ইসলাম, মহিপুর কলেজ। এই যে রনি আহমেদ, ভালো কাজ করেছো। আর একটা কলেজের নাম তাহলে আসলো আমাদের মহিপুর কলেজ। হ্যাঁ, তাহলে যখন লোক হয়ে গেল 3 জন, ঠিক আছে। এখন মাহফুজাও পাইতে পারে। 3 জনের মধ্যে আরেকটা মেনশন যারা আসবে, ভাইয়া মুক্তা আক্তারদের দেন। এই যে তাহলে মুক্তা আক্তারকে দিয়েছি, কিন্তু এস শাহির, হ্যাঁ মুক্তার নামও আসছে, তাহলে মুক্তাকেও দিতে পারি, কিন্তু এটাও মাত্র একটা আসছে এবং মুক্তার কলেজের নাম আসে নাই, কারণ কে শাহির, তোমাকে বলবো মুক্তার কলেজের নাম দিয়ে তারপরে লেখো। আচ্ছা, আমি বোর্ড ওপেন করি, বোর্ডের মধ্যে নামগুলো লিখি যে কোন নামটা জয়যুক্ত হয়, দেখবো। ঠিক আছে, খেলা তো হচ্ছে, সুন্দর করে হোক। তানজিম আয়, ভাইয়া মুক্তা আক্তার, ঠিক আছে, আমি 4 জনের নামটা দিলাম। কি নাম? পাঠার হাট আরসি কলেজ, রবিউল ইসলাম নিলয়। তাহলে তো কজন হয়ে গেল? যাতে কাগজটা চিটাগাং কলেজ, চিটাগাং কলেজ, নাম হচ্ছে ফারহা। এরপরে হচ্ছে সামিট, এই কলেজের আছে হচ্ছে, এই কলেজের হচ্ছে শাকিরা বিনতে মুস্তফা। শাকিরা আরেকজনকে ব্যবস্থা করো। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে মহিপুর, মহিপুর কলেজ, এই কলেজের থেকে আছে হচ্ছে মাহফুজা। সবাই একটা একটা নাম আসছে, মাহফুজা। স্যার তানজিম, চল 2 জনে মিলে, হ্যাঁ বই নিয়ে, বউ হবে মুক্তার, বউ বইয়া ফেলাইছো না, ইচ্ছা করে করছো, ঠিক আছে। শাকিরা বিনতে মুস্তফা, সামিট কলেজ, হাসান আল মাহমুদ। তাহলে এইখানে আমি মোটামুটি তাহলে শাকিরাকেই নির্বাচন করলাম। কারণ এখানে আমি 2টা লোকের নাম পেয়েছি, 2 জন, ঠিক আছে। যদিও চাইছিলাম 20 জন 30 জন অনেকই হবে, কিন্তু যেহেতু আজকে প্রথম দিন, এটা বুঝতে পারা, ধরতে পারা, অনেকে জানো না, বুঝতেও পারো নাই, তাহলে ওকে, তাহলে আমি শাকিরা বিনতে মোস্তফাকে ঘোষণা করলাম। বই না, বুঝছি ওইটা, ঠিক আছে, 5টাই নাও। ঠিক আছে, শাকিরাকে তাহলে আগামীকাল 5টা বই, হ্যাঁ 5টা বই, তোমার ঠিকানা আমার কাছে আছে, তারপরে ঠিকানা দিয়ে দিও। ঠিক আছে, তোমার নামই পাঠাবো। এরপর হচ্ছে তুমি, তোমাকে যারা যারা এই যে হেল্পটা করেছে, তোমার নাম মেনশন, তোমার আমি জানি তোমার কাছে বই আছে, ঠিক আছে। তো তোমাকে কি বলা যায়, তোমাকে পাঠাই দিব। তারপরে তুমি হচ্ছে বাকি তোমাদের আরো যা যারা আছে তাদেরকে দিয়ে দিও এবং তাদেরকে বইলো যাতে আগামীকালের ক্লাস, এটাও কিন্তু ঠিক যে আজকে তুমি পেয়েছো দেখে কালকে পেতে পারবে এরকমও না, হতে পারে একজনই 15টা পাবে এই পুরো সপ্তাহের মধ্যে, যে আছে কালকে ওই 5টা তুমি পেতে পারো, যে তোমার নাম মেনশন বেশি আসে, তোমার নামের ঘোষণা যদি বেশি মানুষ দেয় তাহলে তুমি পেতে পারো, এটাও সমস্যা নেই, কালকেটা পেতে পরশুদিনটা পেতে পারো। তো সুতরাং আগামীকালকের ক্লাসের জন্য, আগামীকালকের ক্লাসে কি হবে, আগামীকালকের এক ক্লাসে আমরা উপসর্গ, হ্যাঁ উপসর্গ 100% 100 শেষ করে ফেলবো। ঠিক আছে, আগামীকাল ক্লাসে তোমার নাম নিলয় লেখি নাই, যে একটা নাম তো, আরো কজন আসোই, তোমার নাম এখানে আমি লিখছি,
মুক্তা আক্তার এবং নীল, দুইজনের আমি লিখেছি, কিন্তু এখানে আর লিখলাম না কারণ একটা মেনশন এসেছে। তো আগামীকালকে যেন প্রিপারেশন নাও। আরো বন্ধু বান্ধব যারা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত করো। তারপর হচ্ছে আমাদের যে পেজ যেটা আছে ইয়াসির কি বাংলা মেট্রো, পেজটা ফলো দাও। একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সাবস্ক্রাইব করো। তো একটু বন্ধুদের সাথে একটু জানায় রাখো যে ক্লাসের মধ্যে যদি তোমার নামটা মেনশন করে, তোমার মাধ্যমে যারা জেনেছে, মানে এটা মূল কারণটা কি, এটা মূল কারণ হচ্ছে তোমরা অনেকে জানাতে চাও, কিন্তু ওদের কথা থাকে যে আমরা জানি না কি করবো, তুই আমাদের কি করবি, তোর নাম মেনশন দিলে আমাদের কি লাভ। তখন ওদের বলতে পারবা যে তোর নাম মেনশন দিলে আমি 5টা বই পাবো, পেলে এটা আমি তোদেরকেও দিতে পারবো। ঠিক আছে, তাহলে মুক্তা সহ বাকি যারা আছে সবাই প্রিপারেশন নাও আগামীকালের ক্লাসের জন্য। উপসর্গটা তোমার পড়ে আসবে। আচ্ছা, এখন বলে রাখি, এই মুহূর্তে ক্লাস কারা কারা করেছো আমি দেখেছি, তোমাদের নামগুলো আমার মনে আছে। আমার স্মৃতিতে থাকতে থাকতেই ক্লাসে শেষে নক দাও। তোমাদের এই যে আজকে যে ক্লাসটা বিদ্রোহী যে সুন্দর চিত্র সহ যে পিডিএফটা আছে, এই পিডিএফটা দিয়ে দিব, অর্থাৎ পিডিএফটা গ্রুপে দিব না, নক দিবা, নকা আকারে প্রত্যেককে দিয়ে দিব। আচ্ছা, আর তোমাকে দিলে পরে তুমি তো দেখেছো তোমার কোন কোন বন্ধুকে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছো কিংবা ক্লাস করেছে, তুমি আবার ওদেরকে দিয়ে দিও। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তোমার এবং আমাদের সকল এর কল্যাণ কামনা করে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।